Hello and welcome to the video lecture on the acid-base chemistry as seen for organic compounds. এর আগের ভিডিও লেকচারে আমরা রিলেটিভ অ্যাসিডিটি এবং বেসিসিটির উপরে রেজোন্যান্স এফেক্টের কিভাবে এই দুটোকে এফেক্ট করতে পারে সেটা নিয়ে আলোচনাটা শুরু করেছিলাম। পার্টিকুলারলি আমরা অ্যাসিডিটি নিয়ে আলোচনা করেছি যে রেজোন্যান্স এফেক্ট দিয়ে রিলেটিভ অ্যাসিডিটি ট্রেন্ডকে কিভাবে ব্যাখ্যা করা যায়। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে রিলেটিভ বেসিসিটি সেটা রেজোন্যান্স এফেক্ট দিয়ে কীভাবে ব্যাখ্যা করা যায়। তার আগে আমরা একটুখানি রিকল করে নিই যে বেসিসিটিটা আমরা কোয়ালিটেটিভলি প্রবলেমটাকে কীভাবে অ্যাপ্রোচ করি। যদি আমাদেরকে এই সিরিজ অফ বেস দেওয়া হয় এবং তাদের মধ্যে কোনটা স্ট্রঙ্গার বেস কোনটা উইকার বেস এটা বার করতে বলা হয়, তাহলে আমরা লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি এই জিনিসটা দেখি। লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি টুয়ার্ডস প্রোটনেশন, অর্থাৎ যদি লোন পেয়ার মোর অ্যাভেলেবল হয় ফর প্রোটনেশন তাহলে সেটা মোর বেসিক, and if for any reason the lone pair is less available for protonation then সেই স্পিসিসটা লেস বেসিক। এখন রেজোন্যান্স কিভাবে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটিকে এফেক্ট করে তার জন্য একটা কংক্রিট এক্সাম্পল নেওয়া দরকার। আমরা এখানে একটা সিরিজ অফ কম্পাউন্ডস দিয়েছি, অ্যানিলিন, মেটানাইট্রোঅ্যানিলিন এবং প্যারানাইট্রোঅ্যানিলিন। এদের কনজুগেট অ্যাসিডের পিকে এগুলো এখানে দেওয়া আছে। এটা দেখলে বোঝা যাচ্ছে যে প্যারানাইট্রোঅ্যানিলিনের কনজুগেট অ্যাসিডের পিকে সব থেকে কম, অর্থাৎ তার কনজুগেট অ্যাসিডটা স্ট্রংগেস্ট অ্যাসিড। অ্যানিলিনের কনজুগেট অ্যাসিডের পিকে সবচেয়ে বেশি, তার মানে তার কনজুগেট অ্যাসিডটা উইকেস্ট অ্যাসিড। ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট অনুযায়ী আমরা তাহলে সেফলি কনক্লুড করতে পারি যে প্যারানাইট্রোঅ্যানিলিন সবচেয়ে বেশি বেসিক, সবচেয়ে কম বেসিক এবং অ্যানিলিন সবচেয়ে বেশি বেসিক এই সিরিজের মধ্যে। তাহলে আমরা যে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটার কথা বললাম সেটা ইমপ্লাই করে যে অ্যানিলিনে এই নাইট্রোজেনের লোন পেয়ার প্রোটনেশনের জন্য সবচেয়ে বেশি অ্যাভেলেবেল আর প্যারানাইট্রোঅ্যানিলিনে লোন পেয়ার সবচেয়ে কম অ্যাভেলেবেল। সেটা আমরা চেষ্টা করে দেখি রেজোন্যান্স এফেক্ট দিয়ে ব্যাখ্যা করতে পারি কিনা। যদি আমরা অ্যানিলিনে দেখি তাহলে এর নাইট্রোজেনের যে লোন পেয়ার সেটা অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে কনজুগেশনে রয়েছে, সেটা নিয়ে কারো সন্দেহ নেই। এবং নেগেটিভ চার্জ এই অ্যানিলিনটা যে কার্বনে আছে সেটাকে যদি আমরা ইপসো কার্বন বলি তাহলে তার রেসপেক্টে অর্থ, প্যারা এবং আবার অর্থ, এই তিনটে জায়গায় আমরা রেজোন্যান্স ক্যানোনিক্যালে এবং নেগেটিভ চার্জটাকে দেখব। অর্থাৎ মেনলি এই তিনটে কার্বন এবং এই নাইট্রোজেন এই লোন পেয়ার অফ ইলেকট্রনটাকে শেয়ার করছে। যদি আমরা প্যারানাইট্রোঅ্যানিলিনে যাই তাহলে এই যে রেজোন্যান্স, এই রেজোন্যান্সটা কিন্তু আরো ইন্টেন্সিফাইড, বিকজ প্যারা পজিশনে থাকা নাইট্রো সে এই নাইট্রোজেনের অ্যামিনের নাইট্রোজেনের লোন পেয়ারটাকে নিজে টেনে নিয়ে অক্সিজেনের উপরে ডিলোকালাইজ করে দিতে পারে। এই ডিলোকালাইজেশন, এই যে অ্যামোনিয়াম নাইট্রোজেনের লোন পেয়ারটা বেরিয়ে আসছে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এটা মিন করে যে এই লোন পেয়ারটা ডিলোকালাইজড অবস্থায় আছে। এই ডিলোকালাইজেশন যত বেশি হবে তার অ্যাভেলেবিলিটি টুয়ার্ডস প্রোটনেশন তত কম হবে। এটা যদি আমরা মেনে নিই তাহলে আমাদের প্যারানাইট্রোঅ্যানিলিনের ক্ষেত্রে এটা মানতে অসুবিধে নেই যে নাইট্রোজেনের লোন পেয়ার ডিলোকালাইজড অবস্থায় আছে এবং নাইট্রো তার মাইনাস আর এফেক্ট শো করছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস আই এফেক্ট শো করছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে পারফেক্টলি ফাংশন করছে এবং নাইট্রোজেনের লোন পেয়ারকে ডিলোকালাইজ করে দিচ্ছে এবং অনেক বেশি ডিলোকালাইজ করছে যতটা নাকি অ্যানিলিনে হয়েছে। তাহলে প্যারানাইট্রোঅ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ার অনেক লেস অ্যাভেলেবল ফর প্রোটনেশন, aniline and nitrogen lone pair is more available for protonation. Aniline is more basic, paranitroaniline is less basic. Therefore, the conjugate acid of paranitroaniline is a stronger acid compared to the conjugate acid of aniline. তাহলে ব্যাপারটা মিলল। হোয়াট অ্যাবাউট দি মিডল মেম্বার, এই যে মেটানাইট্রোঅ্যানিলিন, মেটানাইট্রোঅ্যানিলিনের ব্যাপারটা হচ্ছে যে আমরা নাইট্রোকে মেটা পজিশনে রেখেছি, নাইট্রো নিজের মাইনাস আই এফেক্ট তো দেখাবে, সেই মাইনাস আই এফেক্টের জন্য এই নাইট্রোজেনের যে লোন পেয়ার সে যখন রিংয়ের মধ্যে ঢুকছে সেটা কিছুটা হলেও নাইট্রোর প্রেজেন্স ফিল করবে। বাট মোর ইম্পর্টেন্টলি যখন নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের ভিতর ঢুকিয়ে আমরা রেজোনেন্স ক্যানোনিক্যালগুলোকে আঁকবো তখন নেগেটিভ চার্জ এখানে, এখানে এবং এখানে আসবে।
চার্জ সেপারেটেড ক্যানোনিক্যালটায়। কাজেই নাইট্রোর পাশের কার্বনটায়, অর্থাৎ এই কার্বনটায় কিন্তু আমরা নেগেটিভ চার্জ আঁকতে পারবো না। এবং সেটা যদি আঁকতে না পারি, তাহলে প্যারানাইট্রো অ্যানিলিনের ক্ষেত্রে যেরকম নাইট্রো গ্রুপটা ইটসেলফ নেগেটিভ চার্জটাকে ডিলোকালাইজ করছিল এবং কার্বনের বদলে অক্সিজেনের ওপরে নেগেটিভ চার্জটাকে এনে বসাতে সক্ষম হচ্ছিল, সেরকম কিন্তু কোনো মাইনাস আর এফেক্ট এই নাইট্রোটা দেখাতে পারবে না। অ্যান্ড দেয়ারফোর the electron withdrawing capacity of this nitro group is relatively poor compared to the electron withdrawing capacity of the nitro when the nitro is in para position in comparison to when the same nitro group is at the meta position. Thus, it is an electron withdrawing group, no doubt, but এর electron withdrawing capacity compromised হয়েছে এবং তার ফলে এই নাইট্রোজেনের লোন পেয়ারের towards protonation availability will be slightly higher than এই নাইট্রোজেনের availability, and as a result, metanitroaniline should be a stronger base compared to paranitroaniline, but metanitroaniline at the same time should be a weaker base than aniline, যেখানে কোনো নাইট্রোর চিহ্ন মাত্র নেই এবং কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের চিহ্ন নেই, এবং ঠিক তাই হয়েছে, ও ঠিক মিডলে বসে আছে। সো আমরা এইভাবে কোয়ালিটেটিভলি এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করতে পারি। অবভিয়াসলি দেয়ার ইজ অ্যানাদার পজিশন হুইচ উই ক্যান ডিসকাস, যে অর্থ পজিশনে যদি নাইট্রো থাকে তাহলে তার কী হবে। অর্থ পজিশনে যদি নাইট্রো থাকে তাহলে অবভিয়াসলি মাইনাস আই এফেক্টটা খুব স্ট্রং, ভীষণ স্ট্রং, এবং মাইনাস আই এফেক্ট যেহেতু ডিস্টেন্সের সঙ্গে ফল করে, প্যারা পজিশনে নাইট্রোর মাইনাস আই এফেক্ট সবচেয়ে উইক, মেটাতে মোটামুটি আছে, সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যদি অর্থতে থাকে, এবং যখন অর্থতে থাকবে তখন তার মাইনাস আই এফেক্ট দেখাবে, তার মাইনাস আর এফেক্ট দেখাবে, এবং তার পিকে ভ্যালুটা খেয়াল করে দেখো এটা অনেকটা কম, মানে ইনফ্যাক্ট এর কনজুগেট অ্যাসিডটা হচ্ছে ওই সিরিজের মধ্যে, এই সিরিজের যে কটা আছে তাদের প্রত্যেকের থেকে স্ট্রঙ্গার, অর্থাৎ অর্থোনাইট্রোঅ্যানিলিন ইজ দি উইকেস্ট বেস, প্যারানাইট্রোঅ্যানিলিনের থেকেও তার বেসিসিটি উইকার, তাহলে মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট আছে, এটা দিয়ে হয়তো ব্যাখ্যাটা সেরে ফেলে দেওয়া যেত, কিন্তু তার বাইরেও আর একটা ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই নাইট্রোর অক্সিজেনের সাথে অ্যামিনের যে হাইড্রোজেন, সেটা একটা হাইড্রোজেন বন্ডিং করে। হাইড্রোজেন বন্ডিং এর এফেক্ট ইন ওভার অ্যাসিডিটি অ্যান্ড বেসিসিটি এটা আমরা পরে দেখব, কিন্তু এখানে এই হাইড্রোজেন বন্ডিং করার ফলে একটা 6 মেম্বার রিং স্ট্রাকচার ডেভেলপ করে, যার উপরে এইখানকার দুটো পাই ইলেকট্রন, এইখানকার দুটো পাই ইলেকট্রন এবং নাইট্রোজেনের দুটো পাই ইলেকট্রন সর্ট অফ একটা 6 ইলেকট্রন অ্যারেঞ্জমেন্ট তৈরি করে। অবভিয়াসলি আমরা এটাকে অ্যারোম্যাটিক বলতে পারি না, কারণ অ্যারোম্যাটিসিটি হতে গেলে আমাদের সাইক্লিক ডিলোকালাইজেশন দরকার হয়, কিন্তু আমরা এখানটায় বলতে পারি একটা অ্যারোম্যাটিক লাইক অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়েছে, যেখানে 6টা সেন্টারের উপরে 6টা ইলেকট্রন সর্ট অফ সেমি ডিলোকালাইজড অবস্থায় আছে, এবং দ্যাট ইজ আ স্টেবল অ্যারেঞ্জমেন্ট, এবং সেটাকে আমরা অনেক সময় কোয়াসি অ্যারোম্যাটিক বলতে পারি, অর্থাৎ অ্যারোম্যাটিক নয় কিন্তু আবার খানিকটা অ্যারোম্যাটিকের মতো। তার মানে এই নাইট্রোজেনের এই যে লোন পেয়ার, সেটা কিন্তু পার্ট অফ দি এই কোয়াসি অ্যারোম্যাটিক সিস্টেম, কারণ একে যদি বাদ দিয়ে দাও, এখানে যদি প্রোটনেশন করে দাও, তাহলে কিন্তু এখানে আর তুমি 6টা ইলেকট্রনকে পাবে না, কারণ এখানে তখন আর কোনো লোন পেয়ার থাকবে না। তার মানে প্রোটনেশনটা ইজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ ডিফিকাল্ট অন দ্যাট গ্রাউন্ড যে এই সিস্টেমটা কোয়াসি অ্যারোম্যাটিক। এবার যদি এর উপরে তুমি প্রোটনেশন করো তাহলে কোয়াসি অ্যারোম্যাটিসিটি নষ্ট হয়ে যাবে, অ্যারোম্যাটিসিটি যেরকম নষ্ট হতে চায় না, কোয়াসি অ্যারোম্যাটিসিটিও নষ্ট হতে চায় না, ফলে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি ইজ স্লাইটলি লেস। কনসিডার দি বেসিসিটি অফ সাইক্লোহেক্সাইলামিন অ্যান্ড অ্যানিলিন। সাইক্লোহেক্সাইলামিনের নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তার বেসিসিটি আছে, কিন্তু তার পাশের কার্বন sp3 হাইব্রিডাইজড, অর্থাৎ সেখানে কোনো পি অরবিটাল নেই যেখানে ও ওকে ডিলোকালাইজ করতে পারে, এই ধরনের কোনো ডিলোকালাইজেশন বা রেজোনেন্স এর জন্য সম্ভব নয়, যেটা নাকি খুব হ্যাপিলি তুমি অ্যানিলিনের জন্য করতে পারো। তাহলে অবভিয়াসলি সাইক্লোহেক্সাইলামিনের নাইট্রোজেনের লোন পেয়ার ইজ মোর অ্যাভেলেবল ফর প্রোটনেশন, কারণ সেটা ডিসপার্স নয়, লোকালাইজড, আর এর নাইট্রোজেনের লোন পেয়ার ইজ ডিলোকালাইজড, ডিসপার্সড অ্যান্ড দেয়ারফর লেস অ্যাভেলেবল ফর প্রোটনেশন। অ্যাট দ্য সেম টাইম এই কার্বনটা যেহেতু sp2 হাইব্রিডাইজ, এর একটা মাইনাস আই এফেক্ট থাকবে, এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, তাহলে তার একটা প্লাস আই এফেক্ট থাকবে। যদি প্লাস আই এফেক্ট তুমি ভাবো তাহলে সেটা ইলেকট্রন ডেন্সিটিকে ইনক্রিজ করে দেয়, যদি মাইনাস আই এফেক্ট ভাবো তাহলে ইলেকট্রন ডেন্সিটিকে ডিক্রিজ করে দেয়। যদি এখানে ইলেকট্রন ডেন্সিটি ইনক্রিজ করে তাহলে প্রোটনেশন টেন্ডেন্সি বাড়বে, যদি ইলেকট্রন ডেন্সিটি ডিক্রিজ করে তাহলে প্রোটনেশন টেন্ডেন্সি কমবে। অ্যাট দ্য সেম টাইম এগেন তুমি আবার আরো অন্যরকমভাবে ভাবতে পারো, যে যখন তুমি এখানটায় কনজুগেট অ্যাসিডটা করবে এটা NH3 প্লাস হবে, যখন এখানটায় করবে তখন এখানটায় NH3 প্লাস হবে, নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ, পাশে যদি প্লাস আই ইলেকট্রন রিলিজিং গ্রুপ থাকে তাহলে নাইট্রোজেন কিছুটা সান্ত্বনা পেতে পারে, যদি পাশে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে
তাহলে নাইট্রোজেন মাথায় প্লাস চার্জ, নাইট্রোজেন আরো আনকমফোর্টেবল হয়ে যাবে। নানা রকম ভাবে এই প্রবলেমটাকে অ্যাপ্রোচ করা যায়, কিন্তু রেজোনেন্স একটা মেজর রোল প্লে করে। তার মানে sp2 sp3 কার্বনের ডিফারেন্স এবং রেজোনেন্সের প্রেজেন্স এবং রেজোনেন্সের অ্যাবসেন্স, এই দুটো বললে সেটা সাফিসিয়েন্ট। যদিও এই প্রবলেমটাকে আরেকটা অন্যরকম ভাবে একটু অ্যাপ্রোচ করা যেতে পারে, সেটা একটু অন্যরকম ভাবে। সেটা হলো, তুমি যদি অ্যানিলিনের রেজোনেন্স দেখো, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ার যেহেতু ডিলোকালাইজড হচ্ছে, এটা আমরা বলতে পারি একটা স্টেবিলাইজিং ইনফ্লুয়েন্স, কারণ এটা সর্ট অফ একটা অ্যাডিশনাল বন্ডিং স্ট্রাকচার আমরা তৈরি করতে পারছি, যেখান থেকে বলা হয় খুব ক্যাজুয়ালি যে রেজোনেন্স মানে স্টেবিলাইজেশন। যদিও আমরা জানি যে সেটা সবসময় নয়, এবং রেজোনেন্স কোনো ফেনোমেনন নয় যে সেটা ঘটবে এবং তারপরে মলিকিউল স্টেবিলাইজ হবে, তা নয়। অ্যাকচুয়ালি মলিকিউলটা ইটসেলফ স্টেবিলাইজ, সেটাকে ব্যাখ্যা করার জন্য রেজোনেন্স বলা হয়। কিন্তু যদি তুমি প্রোটোনেশনটা করে দাও অ্যানিলিনে, অ্যানিলিনিয়াম হয়ে যায়, তো অ্যানিলিনিয়াম কিন্তু সেখানে আর এই রেজোনেন্স স্টেবিলাইজেশনটা তুমি পাবে না, কারণ নাইট্রোজেনের উপর লোন পেয়ার তো আর নেই। তার মানে প্রোটোনেশন ইজ রেসপন্সিবল ফর দি লস অফ রেজোনেন্স, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দি রেজোনেন্স stabilization being present in the free base discourages protonation, অর্থাৎ বেসিসিটিকে কমিয়ে দিচ্ছে। প্রোটোনেশন হলে রেজোনেন্স স্টেবিলাইজেশন নষ্ট হয়ে যাবে। ফ্রি বেসে রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, কনজুগেট অ্যাসিডে রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, তাহলে প্রোটোনেশনটা একটু ডিফিকাল্ট হবে। এই ভ্যালুটা একটু মনে রাখতে পারলে ভালো হয়, এটা 4.5-এর কাছাকাছি। তার মানে এই NH3 প্লাস এর পিকে ভ্যালুটা কিন্তু ক্লোজলি ম্যাচিং দ্যাট অফ কার্বক্সিলিক অ্যাসিডস, এবং কার্বক্সিলিক অ্যাসিডে যেরকম অ্যাসিডিটি সেরকমই এটা অ্যাসিডিক। অর্থাৎ তুমি যদি অ্যানিমিনিয়াম হাইড্রোক্লোরাইড, এটা তো অবভিয়াসলি একটা কোনো সল্ট হয়ে থাকবে, ধরো ক্লোরাইড, অ্যানিমিনিয়াম ক্লোরাইড বা অ্যানিলিন হাইড্রোক্লোরাইড, তাকে যদি তুমি বাইকার্বনেটের মধ্যে ফেলো, তাহলে বাইকার্বনেট থেকে কিন্তু সে H2CO3 কে লিবারেট করতে পারে এবং কনসিকুয়েন্টলি কার্বন ডাই অক্সাইডের এফারভেসেন্সও বেরোতে পারে। যদি আমরা এই নাইট্রোজেনের উপরে আরো বেশি বেশি করে এই ধরনের ডিলোকালাইজিং গ্রুপ লাগিয়ে দিই, তাহলে কি হবে? এই নাইট্রোজেনের লোন পেয়ার এখন দুটো sp2 কার্বনের মাইনাস আই এফেক্ট এবং দুটো রেজোনেন্স এফেক্টকে এক্সপিরিয়েন্স করছে। এই নাইট্রোজেনটা তিনটের ক্ষেত্রে হচ্ছে। সো অবভিয়াসলি এদের বেসিটি আরো কমে যাওয়ার কথা, কনজুগেট অ্যাসিডগুলো আরো স্ট্রঙ্গার হওয়ার কথা, এবং ঠিক তাই হচ্ছে। অ্যানিলিনের ক্ষেত্রে পিকে ভ্যালুটা হচ্ছে 4.5-এর কাছে, কনজুগেট অ্যাসিডের পিকে, এখানে পিকে অফ কনজুগেট অ্যাসিড 0.8, তার মানে আরো স্ট্রং। আর ট্রাইফিনাইল্যামিন সেটা হচ্ছে ইজ লাইক -5, so it's a very strong acid as far as the conjugate acid is concerned, এবং একে প্রোটনেট করা খুব ডিফিকাল্ট, কারণ এর বেসিটি এত লো যে খুব স্ট্রং অ্যাসিড না দিলে এ প্রোটনেটেড হবে না। আচ্ছা, এরপর চলে এসো, যদি আমরা ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিই, তাহলে কি হবে? ইলেকট্রন রিলিজিং গ্রুপ আমরা টিপিক্যালি জানি মিথাইল এইসব ইলেকট্রন রিলিজিং গ্রুপ হতে পারে। আমরা প্রথমে এই মেম্বারটার সাথে এই দুটো মেম্বারকে কম্পেয়ার করি। তো কনজুগেট অ্যাসিড অফ অ্যানিলিন হচ্ছে 4.5-এর কাছে, এটা 4.67, এটা 5.10। তার মানে এরা স্লাইটলি লেস অ্যাসিডিক, হুইচ মিনস দিস ওয়ান অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ দিস ওয়ান এরা হচ্ছে মোর বেসিক কম্পেয়ার টু অ্যানিলিন। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে রিংয়ের মধ্যে যদি অ্যানিলিনের বেসিটি কমে যায়, তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিয়ে অ্যানিলিনের বেসিটি বেড়ে যাওয়ার কথা, এবং তাই হচ্ছে, অ্যানিলিনের বেসিটি বাড়ছে। এই জায়গাতে দেখা যাচ্ছে যে এই কম্পাউন্ডগুলোকে বলা হয় টলুইডিন। এটা অর্থোটলুইডিন, এটা মেটাটলুইডিন, এটা প্যারাটলুইডিন। তো এই টলুইডিনের, মেটাটলুইডিনের ক্ষেত্রে এখানে আমরা হাইপার কনজুগেশন, আমরা এখানটায় প্লাস আই এফেক্ট দেখতে পাচ্ছি। সেই প্লাস আই এফেক্ট আমরা এখানেও পাবো, কিন্তু ইন অ্যাডিশন টু দি প্লাস আই এফেক্ট আমরা এখানে আরেকটা এফেক্ট দেখবো, সেটা হচ্ছে হাইপার কনজুগেশন, যেটা বেসিক্যালি এই কনজুগেট অ্যাসিডে আমরা যদি এই সিএইচ বন্ডটার থেকে সিগমা ইলেকট্রন পেয়ারটাকে ট্রান্সফার করে রিংয়ের ভেতর ঢোকাই, তাহলে এই ইপসো কার্বন, যে কার্বনে NH3 প্লাসটা আছে, সেখানে একটা মাইনাস চার্জ আমরা আঁকতে পারি রেজোনেন্স ক্যানোনিক্যালে। এবং এই প্লাস আর মাইনাস যেহেতু কাছাকাছি থাকলে সেটা একটা সর্ট অফ স্টেবিলাইজিং ইন্টারাকশন, অপোজিট চার্জেস আর ইন ক্লোজ প্রক্সিমিটি, দেয়ারফর উই ক্যান সে দ্যাট ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন মে ডেভেলপ ইন দিস ক্যানোনিক্যাল। এগুলো সবই খুব ক্যাজুয়ালি বলা হচ্ছে, তার কারণে এই ক্যানোনিক্যালটা সত্যিই ইনফ্যাক্ট নেই। বাট দ্য পয়েন্ট রিমেন্স যে যদি তুমি এই ধরনের কোনো একটা পজিটিভ চার্জ সেন্টারকে রিংয়ের ওপরে রাখো, তাহলে কেউ যদি একটা এমন একটা গ্রুপ যদি থাকে রিংয়ের উপরে যে রিংয়ের ভেতরে খানিকটা হলেও ইলেকট্রন ডেন্সিটি পাঠাতে পারে, সেটা হাইপার কনজুগেশনের থ্রু দিয়ে হোক বা ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে হোক বা প্লাসার এফেক্টের থ্রু দিয়ে হোক, তাহলে সেটা এই NH3 প্লাসের পাশে যদি ইলেকট্রন ডেন্সিটিকে বাড়ায়, তাহলে সেটা স্টেবিলাইজিং ইন্টারাকশন হবে। তো সেই হাইপার কনজুগেশনটা তুমি এর জন্য করতে পারো। এবার হাইপার কনজুগেশন এর জন্যও করা যায়, তুমি এই হাইড্রোজেনকে ভেঙে এখানে দিয়ে এই জায়গাটাতে নেগেটিভ করতে পারো, এই জায়গাটাতে নেগেটিভ করতে পারো, এই জায়গাটাতে নেগেটিভ করতে পারো, কিন্তু এই কার্বনটাতে কিন্তু নেগেটিভ করতে পারবে না।
তার ফলে প্যারাটার ক্ষেত্রে ইলেকট্রন রিলিজটা আরো বেশি এফিসিয়েন্ট মেটাটার তুলনায়। যেটা তুমি মেটানাইট্রো এবং প্যারানাইট্রোর ক্ষেত্রে দেখলে সেখানে ইলেকট্রন উইথড্রয়িংটা মোর এফিসিয়েন্ট ছিল প্যারার জন্য, এখানে ইলেকট্রন রিলিজিংটা মোর এফিসিয়েন্ট প্যারার জন্য। তো অবভিয়াসলি এটা স্টেবিলাইজিং ইনফ্লুয়েন্স, তার মানে কনজুগেট অ্যাসিডটাকে স্টেবিলাইজ করছে। তো কনজুগেট অ্যাসিডকে যদি স্টেবিলাইজ করে তাহলে তার প্রোটন ছাড়ার টেন্ডেন্সি কম হবে, অর্থাৎ সেটা উইকার অ্যাসিড হবে এবং করেসপন্ডিংলি বেসটা তাহলে স্ট্রঙ্গার হবে। তো আমরা এটা অন্যরকম ভাবে ভাবতে পারি, আমরা বলতে পারি যে এই মিথাইলটা একটু বেশি ইলেকট্রন রিলিজিং, এই মিথাইলটা একটু কম ইলেকট্রন রিলিজিং। এই যদি ইলেকট্রন রিলিজ করে তাহলে এইখানটায় আমরা একটা ইলেকট্রন ডেন্সিটির বিল্ড আপ দেখতে পাবো। নাইট্রোজেনের উপরেও লোন পেয়ার আছে, এখানেও একটা আমরা নেগেটিভ চার্জ দেখছি, তাহলে এখানটায় একটা রিপালশন হবে, তাহলে এই নাইট্রোজেনের ডোনেশন টেন্ডেন্সি বেটার হবে, অর্থাৎ মোর বেসিক হবে, একই জায়গায় পৌঁছানো। কিন্তু অর্থটার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আগেরটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অর্থতে যদি থাকে তাহলে নাইট্রো যদি অর্থতে থাকে তাহলে তার বেসিটি সবচেয়ে কম, তাহলে এখানে মিথাইল যদি অর্থতে থাকে তাহলে তার বেসিটি সবচেয়ে বেশি হওয়া উচিত, কারণ নাইট্রো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং আর মিথাইল হচ্ছে ইলেকট্রন রিলিজিং। সেটা কিন্তু হচ্ছে না, এটা এই সিরিজের মধ্যে ইনফ্যাক্ট এটা অ্যানিলিনের থেকেও উইকার বেস হয়ে দাঁড়াচ্ছে, কারণ তার কনজুগেট অ্যাসিড হচ্ছে স্ট্রংগেস্ট অফ দ্য লট। এটাকে ব্যাখ্যা করা, এক্স্যাক্ট ব্যাখ্যা দেওয়া at least at this level is a little bit difficult. That is because many factors are available here. একটা হচ্ছে স্টেরিক এফেক্ট হতে পারে, যার জন্য এই NH2টা যদি এই মিথাইলের সঙ্গে খানিকটা স্টেরিক হিন্ড্রেন্স হয় তাহলে এই NH2 একটু হলেও আউট অফ প্লেন চলে যাবে। যদি আউট অফ প্লেন চলে যায় তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার রিংয়ের ভেতরে আর ঢুকতে চাইবে না, যদি ঢুকতে না চায় তাহলে ডিলোকালাইজেশনটা হ্যাম্পার্ড হচ্ছে, সেক্ষেত্রে প্রোটনেশন টেন্ডেন্সি বেটার হতে পারে। যখন আমরা এই NH2 কে প্রোটনেট করছি, NH3+ করছি, অ্যাকুয়াস মিডিয়ামে কোনো একটা অ্যাসিড দিয়ে তাকে সলভেট করতে হবে। তো সলভেট করার জন্য বিভিন্ন সলভেন্ট মলিকিউল তাহলে এই এখানে এসে তাকে তার চারপাশে ঘিরে ধরবে যখন ও NH3+ হয়ে গেছে। এই অর্থ পজিশনে থাকা মিথাইলটা এই সলভেন্টের অ্যাপ্রোচে একটা স্টেরিক হিন্ড্রেন্স তৈরি করতে পারে। যদি স্টেরিক হিন্ড্রেন্স তৈরি করে তাহলে এর কনজুগেট অ্যাসিড যেটা NH3+, সেটা অত ভালো সলভেটেড হতে পারবে না যতটা নাকি এরা পারবে, এদের কনজুগেট অ্যাসিডগুলো পারবে। তার কারণ এদের NH3+ সেন্টারের আশেপাশে কোথাও স্টেরিক হিন্ড্রেন্স তেমন কিছু নেই, জাস্ট অর্থ পজিশনে দুটো করে হাইড্রোজেন আছে, একটা করে টোটাল দুটো হাইড্রোজেন আছে। তাহলে এইরকম অনেকগুলো ফ্যাক্টর প্রবেবলি কাজ করছে, সলভেশন, ল্যাক অফ সলভেশন, steric hindrance, and therefore subsequent loss of planarity of the NH2 and the loss of conjugation. So তার জন্য এর বেসিসিটি কিন্তু is probably is probably going to be compromised, এবং এর যদি তুমি NH3+ ফর্মে এটাকে যদি স্টেবিলাইজ করতে না পারো, সলভেন্ট দিয়ে স্টেবিলাইজ করতে না পারো, তাহলে ও NH3+ ফর্মে কিন্তু যাবে না, যতই ওর লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি বাড়ুক না কেন। তো এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, সেগুলো আমরা এই মুহূর্তে ডিসকাস করার মতো জায়গায় তো নেই, এই জন্য এটাকে আমরা একটা অ্যানোমেলাস রেজাল্ট বলে ধরবো, এবং এই অ্যানোমেলাস রেজাল্টটা বহুদিন ধরে জানা আছে। তো এটাকে বলা হয় অর্থ এফেক্ট, এই জন্য আমি এখানটা লিখেছি কিউমুলেটিভ এফেক্টস, এবং এটাকে কোয়ান্টিটেটিভলি জাজ করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে ইলেকট্রন রিলিজিং গ্রুপ হিসেবে আমরা যদি এবার হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্টের বাইরে বেরিয়ে যদি প্লাস আর এফেক্টওয়ালা কোনো গ্রুপ, যদি প্লাস আর এফেক্টওয়ালা কোনো গ্রুপ দাও, তাহলে অবভিয়াসলি দেখো এখানটায় ওইচ যদি দাও, অর্থো অ্যামিনোফেনল, মেটা অ্যামিনোফেনল, প্যারা অ্যামিনোফেনল, তো ওইচে কি আছে, প্লাস আর এফেক্ট আছে। প্লাস আর এফেক্ট থাকা মানে ও এরকম লোন পেয়ারটাকে ঢুকিয়ে দেবে, আগে যেটা তুমি CH সিগমা বন্ড থেকে ইলেকট্রন ট্রান্সফার করছিলে, এবার তুমি লোন পেয়ারটাকে ট্রান্সফার করো, ব্যাপারটা একই, ইপসো কার্বনে মাইনাস, এর মাথায় প্লাস, তাহলে স্টেবিলাইজিং ইন্টারাকশন হচ্ছে, তাহলে কনজুগেট অ্যাসিডটা স্টেবিলাইজড হচ্ছে। যদি তুমি এই OH-টাকে এখানে না রেখে বা OR-টাকে OCH3, যে এই কম্পাউন্ডগুলোকে বলা হয় অ্যানিসিডিন, অর্থো অ্যানিসিডিন, মেটা অ্যানিসিডিন, প্যারা অ্যানিসিডিন, তো এদেরকে যদি তুমি মেটাতে রাখো তাহলে তখন কিন্তু ও নেগেটিভ চার্জকে এখানে দেবে, এখানে দেবে, এখানে দেবে, তার মানে প্লাস আর এফেক্টটা খুব ভালো এফেক্টিভ হচ্ছে না যতটা এইখানে এফেক্টিভ হচ্ছে, প্যারাতে থাকলে এফেক্টিভ হচ্ছে। তাহলে এই জায়গায় যেরকম প্লাস মাইনাস চার্জের ক্লোজ প্রক্সিমিটি আছে, এখানে কিন্তু সেটা নেই। তার ফল হচ্ছে যে এর স্টেবিলাইজেশন একটু পুয়ারার, এর স্টেবিলাইজেশন একটু বেটার। তাহলে এটা যদি স্টেবিলাইজড হয় তাহলে এর পিকে কম হবে, এর পিকে একটু বেশি হবে, সরি এর পিকে বেশি হবে কারণ এর অ্যাসিড ছাড়তে চাইবে না, তার মানে অ্যাসিডিটি কম হবে, আর এর পিকে এটা একটু কম হবে, এটা একটু মোর বেসিক হবে, মোর অ্যাসিডিক হবে। পুরো ব্যাপারটা আরেকবার বলে দিই যেহেতু ব্যাপারটা কেটে গেল। এ যেহেতু কনজুগেট অ্যাসিডকে স্টেবিলাইজ করছে, তাহলে এ প্রোটন ছাড়তে চাইবে না, পিকে কম হবে, করসপন্ডিং বেসটা স্ট্রঙ্গার হবে। এ
অতটা স্টেবিলাইজ করতে পারছে না, যদিও কিছুটা স্টেবিলাইজ করছে। আর বরঞ্চ একটা কথা ভেবে দেখতে পারো, সেটা হচ্ছে যে ওই যখন প্যারা পজিশনে আছে তখন তার মাইনাস আই এফেক্টটা উইক। মাইনাস আই এফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, আর এর মাইনাস আই এফেক্টটা স্লাইটলি স্ট্রঙ্গার এবং প্লাস আর এফেক্টটা উইক। তাহলে মাইনাস আই এফেক্ট যদি স্ট্রঙ্গার হয় তাহলে প্লাস চার্জকে সে ডিস্টেবিলাইজ করবে, আর প্লাস আর এফেক্ট যদি উইকার হয় তাহলে প্লাস চার্জকে সে যতটা স্টেবিলাইজ করার কথা ততটা স্টেবিলাইজ করতে পারবে না। তাহলে এর প্রোটন ছাড়ার টেন্ডেন্সি একটু বেশি হবে, এর প্রোটন ছাড়ার টেন্ডেন্সি একটু কম হবে। তার মানে এটা হলো উইকার অ্যাসিড, এটা হলো স্ট্রঙ্গার অ্যাসিড। তাহলে এদের করেসপন্ডিং বেসের স্ট্রেংথ যদি আলোচনা করতে হয় তাহলে এটা একটু রিলেটিভলি উইক বেস হবে, এটা একটু রিলেটিভলি স্ট্রঙ্গার বেস হবে। তার মানে দেখো এখানে খেয়াল করে দেখো, এর প্যারা পজিশনে যখন আছে তখন এটা 5.30, তো ঠিকই আছে। আর সেটা অ্যানিলিনের থেকে তার কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি কমেছে, বেসিসিটি বেড়েছে। আর যখন মেটা পজিশনে আছে তখন সেটা হচ্ছে 4.17, তার মানে অ্যানিলিনের থেকে তার কনজুগেট অ্যাসিডের, অ্যানিলিনের কনজুগেট অ্যাসিডের থেকে এই কম্পাউন্ডের মেটা কম্পাউন্ডটার কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি বেশি। তার মানে মেটা পজিশনে যদি ওইস থাকে তাহলে সেটা বেসিক্যালি বেসিসিটি তো বাড়াচ্ছে না, উল্টে বেসিসিটি কমাচ্ছে, কারণ তার কনজুগেট অ্যাসিডটা স্ট্রঙ্গার অ্যাসিড দ্যান দি কনজুগেট অ্যাসিড অফ দি অ্যানিলিন। এবং এটা এই ট্রেন্ডটা এখানেও ফলো করছে। দেখো প্যারা পজিশনে যদি থাকে তাহলে প্লাস আর এফেক্ট খুব সুন্দর অপারেট করতে পারে, তাহলে তার বেসিসিটি বেশি, কনজুগেট অ্যাসিড উইকার, পিকে হায়ার। মেটা পজিশনে যদি থাকে তাহলে মাইনাস আই এফেক্টটা দেখাচ্ছে, প্লাস আর এফেক্টটা দেখাতে পারছে না, তাহলে তার বেসিসিটি কম, কনজুগেট অ্যাসিডটা স্ট্রঙ্গার, পিকে ভ্যালু লোয়ার। যেখানে গিয়ে ডিফারেন্সটা তৈরি হয়ে যাবে সেটা হলো অর্থ পজিশন। তুমি যদি অর্থ অ্যামিনোফেনল নাও তাহলে সেক্ষেত্রে এটা 4.58 থেকে বেড়েছে, তার মানে বেসিসিটি ইমপ্রুভ করেছে, কনজুগেট অ্যাসিডটা একটু উইকার হয়েছে। তুমি বলতে পারো এটাকে যদি আমি এইখানে না রেখে এখানে যদি অর্থ পজিশনে রাখতাম তাহলে মাইনাস আই এফেক্টটা একটু স্ট্রঙ্গার হতো, কিন্তু প্লাস আর এফেক্টটা থাকতো, প্লাস আর এফেক্টটা চলে যেত। অর্থ পজিশনে থাকা মানে মাইনাস চার্জ এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, অর্থাৎ ইপসো কার্বনে মাইনাস চার্জ আসছে। তাহলে বেসিসিটি ওভারঅল হয়তো বাড়ার কথা, এবং তাই বেড়েছে। তো সেটা তো OCH3 জন্য হওয়ার কথা। OCH3 কে যদি এখানে রাখি, তো OCH3 কে যদি এখানে রাখি তাহলে দেখো বেসিসিটি কিন্তু বাড়েনি, উল্টে কনজুগেট অ্যাসিডটা একটু স্ট্রঙ্গার হয়েছে। ইনফ্যাক্ট বেসিসিটি একটু একটু হলেও, খুব সামান্য হলেও বেসিসিটি কমে গেছে। তার মানে ওই যদি অর্থ পজিশনে থাকে তাহলে সে বেসিসিটি বাড়াচ্ছে, কিন্তু ওএমই যদি অর্থ পজিশনে থাকে তাহলে সে কিন্তু বেসিসিটি বাড়াতে পারছে না, উল্টে একটু কমিয়ে দিচ্ছে। এগেন the effect of ortho substituent remains somewhat anomalous, তুমি একটা ট্রেন্ডে একে ফেলতে পারছো না, এবং সেটা স্টেরিক এবং পোলার এফেক্ট ডিউ টু দি ক্লোজ প্রক্সিমিটি অফ দি প্রোটনেশন সেন্টার অ্যান্ড দি সাবস্টিটিউয়েন্ট হুজ এফেক্ট উই আর ডিসকাসিং। সেই এফেক্টগুলো কোনটা স্টেরিক কতটা, কোনটা পোলার কতটা, কোনটা সলভেশন কতটা, এই ব্যাপারগুলো আমরা এই মুহূর্তে ডিসিমিনেশনের জায়গায় নেই। ফলে আমাদেরকে এই রেজাল্টটা অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং এটাকে আমাদের অর্থ এফেক্ট বলে জাস্টিফাই করতে হবে। ওই যখন আছে তখন জাস্টিফাই করাটা সোজা, কারণ আমরা একটা ট্রেন্ড পেয়ে যাচ্ছি, প্লাস আর এফেক্ট অর্থ এবং প্যারা পজিশনে দেখাচ্ছে, কনজুগেট অ্যাসিডকে স্টেবিলাইজ করছে, বেসিসিটি বেড়ে যাচ্ছে। মেটা পজিশনে মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, প্লাস আর এফেক্ট দেখাতে পারছে না, কনজুগেট অ্যাসিডকে স্টেবিলাইজ করতে পারছে না, বেসিসিটি কমে যাচ্ছে। মেটা ওএমই এবং প্যারা ওএমির জন্য দ্যাট ট্রেন্ড ইজ ভ্যালিড, বাট দি ভ্যালিডিটি ইজ কোল্যাপসিং ফর দি অর্থ ফর সেভারাল আদার ফ্যাক্টরস যারা কিউমুলেটিভলি ওর বেসিসিটিকে কন্ট্রোল করে। ওকে, এবার কতগুলো ইন্টারেস্টিং এক্সাম্পল। অ্যামিডিন, সো দিস ইজ কল্ড অ্যামিডিন। এই গ্রুপটা যেখানে থাকবে অর্থাৎ সি ডাবল বন্ডেড NH এটাকে বলা হয় অ্যামিডিন। এটা স্পেসিফিক এক্সাম্পল হচ্ছে ইথানামিডিন। এই ইথানামিডিনের সঙ্গে আমরা বেসিক্যালি কম্পেয়ার করছি ইথাইলামিন। ইথাইলামিনের কনজুগেট অ্যাসিড আর ইথানামিডিনের কনজুগেট অ্যাসিডের পিকে দেওয়া হয়েছে। ইথাইলামিন ইজ বেসিক্যালি লাইক সাইক্লোহেক্সাইলামিন। তো সাইক্লোহেক্সাইলামিনের পিকেএইচ তুমি কত দেখেছিলে দেখো, এটা 10-এর কাছে, 10.5, 10.68। তো এরও মোটামুটি ওই রকম রেঞ্জেই আছে, 10.67, ভেরি ভেরি ক্লোজ। অ্যালিফ্যাটিক অ্যামিন, প্রাইমারি অ্যামিনের 10.67 পিকে। Conjugate acid of ethanamidine is actually a weaker acid. Therefore, this must be a stronger base, and this must be a weaker base. তো বেসিসিটি ব্যাখ্যা করতে হবে। এর কনজুগেট অ্যাসিড তো অবভিয়াসলি এইটা MEnH3+, তাহলে একে কে স্টেবিলাইজ করছে? প্লাস আই এফেক্ট। এটা ছাড়া তেমন কিছু স্টেবিলাইজ করার নেই। এবং অবভিয়াসলি মিডিয়ামে, যখন তুমি অ্যাকুয়াস মিডিয়ামে নিয়েছো, পোলার মিডিয়ামে নিয়েছো, তখন এই NH3+ কে সলভেট করবে। ইথানামিডিনের ক্ষেত্রে দেখা যায় ইথানামিডিনের কনজুগেট বেস আঁকতে গেলে, কনজুগেট অ্যাসিড আঁকতে গেলে
আমাদেরকে প্রথমেই ঠিক করতে হবে যে এখানে দুটো নাইট্রোজেন আছে, 1 নম্বর আর 2 নম্বর, তাহলে তার মধ্যে কোথায় প্রোটনেশনটা হবে। অবভিয়াসলি প্রোটনেশনটা সেখানেই হবে যেখানে আমরা মোর স্টেবল কনজুগেট বেস পাবো। যদি আমরা C2 নাইট্রোজেনের প্রোটনেশন করি, C2 না সরি, যদি আমরা N2 তে প্রোটনেশন করি, অর্থাৎ নাইট্রোজেন 2 তে প্রোটনেশন করি, 2 নম্বর নাইট্রোজেনে প্রোটনেশন করি, তাহলে এই NH3 প্লাসটার কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, বরঞ্চ এই কার্বনটা sp2 হাইব্রিডাইজড এবং তার পাশে একটা ডাবল বন্ডেড NH গ্রুপ আছে, তাহলে এখানে একটা স্ট্রং মাইনাস আই এফেক্ট এই NH3 প্লাসটা ফিল করবে। অন দি আদার হ্যান্ড আমরা যদি N1 অর্থাৎ 1 নম্বর নাইট্রোজেনের প্রোটনেশন করি, তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ারকে ডিলোকালাইজ করে আমরা কিন্তু একটা রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারি, এবং সেই রেজোনেন্স স্ট্রাকচারটা আবার পার্টিকুলারলি এফেক্টিভ বিকজ ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য অরিজিনাল রেজোনেন্স স্ট্রাকচারের ক্যানোনিক্যালের সঙ্গে ইকুইভ্যালেন্ট। অর্থাৎ এখানটায় এক্সেপশনাল রেজোনেন্স স্টেবিলাইজেশন আমরা পাবো। অবভিয়াসলি স্ট্যান্ডস টু রিজন যে NH2 এর ওপরে প্রোটনেশন হবে না, NH এর ওপরে প্রোটনেশন হবে। দিস সিচুয়েশন ইজ ভেরি ক্লোজলি অ্যানালগাস টু দ্যাট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এখানটায় যদি অক্সিজেন থাকতো আর এখানটায় যদি OH থাকতো, তাহলে তুমি ওটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলতে। এবার কার্বক্সিলিক অ্যাসিডের নামের মধ্যে অ্যাসিড আছে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী সে কিন্তু বেস হিসেবেও কাজ করতে পারে। ফর এক্সাম্পল, তুমি কার্বক্সিলিক অ্যাসিডের থেকে অনেক স্ট্রঙ্গার অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি কার্বক্সিলিক অ্যাসিডকে রাখো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড উইল বি ইনস্ট্যান্টলি প্রোটনেটেড। এবং কার্বক্সিলিক অ্যাসিডেও সেক্ষেত্রে তোমার প্রশ্ন আসতে পারে যে OH এর প্রোটনেশন হবে না অক্সিজেনের প্রোটনেশন হবে। এটা তোমাকে বাড়ির কাজ দেওয়া রয়েছে যে ভেরিফাই যে এইখানটায় প্রোটনেশন হবে না, এইখানটায় প্রোটনেশন হবে। The same argument of resonance stabilization for one conjugate acid and the lack of resonance stabilization for the other conjugate acid will be valid. কার্বক্সিলিক অ্যাসিড এক্ষেত্রে অবভিয়াসলি বেস হিসেবে কাজ করছে। আচ্ছা, ওকে, তো আমরা এবার যখন কনজুগেট অ্যাসিডটাকে বের করে ফেলেছি, এবার তাহলে দেখা যাক যে এর ফ্যাক্টরগুলোকে স্টেবিলাইজ করছে। অবভিয়াসলি প্লাস আই এফেক্ট অফ দ্য মিথাইল গ্রুপ তো রয়েছে, সেটা তো ঠিকই আছে, এবং মোর ইম্পর্টেন্টলি রেজোনেন্স, যেটা আমরা দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল পাচ্ছি। ফিনল এবং কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটি যখন আমরা দেখেছিলাম, তখন আমরা বলেছিলাম যে কনজুগেট বেসের অ্যাসিডিটি, কনজুগেট বেসের রেজোনেন্স স্ট্রাকচারগুলো আঁকো, আবার অ্যাট দ্য সেম টাইম ফেনল এবং কার্বক্সিলিক অ্যাসিড তাদের ইটসেলফ রেজোনেন্স স্ট্রাকচার। তো ইথানামিডিনেরও কিন্তু রেজোনেন্স স্ট্রাকচার আঁকা যায়। অর্থাৎ বেসটার রেজোনেন্স স্ট্রাকচার যদি তুমি আঁকো, তাহলে সেখানে চার্জ সেপারেশন হবে। Obviously, this is not as important as this, and more importantly, here you have a plus charge to delocalize. Here you don't have any sort of charge separation, but in the resonance canonical you have charge separation. So the resonance is more effective in delocalizing the plus charge in the conjugate acid of ethanamidine compared to the resonance where this nitrogen lone pair free base আরেকটা নাইট্রোজেনের উপরে গিয়ে উঠছে। সো দ্যাট কাইন্ড অফ আমরা এটাকে লুজলি বলতে পারি যে রেজোনেন্স স্টেবিলাইজেশন ইজ লেস এফেক্টিভ ফর ইথানামিডিন, বাট রেজোনেন্স স্টেবিলাইজেশন ফর দ্য কনজুগেট অ্যাসিড ইজ মোর ইম্পর্টেন্ট, মোর এফেক্টিভ, এবং আনডাউটেডলি এই জায়গাটায় যেখানে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, তার তুলনায় এটা এই সিচুয়েশনটা ফার 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 বেটার। তার মানে এর কনজুগেট বেস কনজুগেট অ্যাসিড রেজোনেন্স স্টেবিলাইজড হতে পারে, এর কনজুগেট অ্যাসিড রেজোনেন্স স্টেবিলাইজেশন পায় না। তা এখানে প্লাস চার্জ জানলে সেই প্লাস চার্জটা অনেক বেশি ডিলোকালাইজড হবে, এখানে প্লাস চার্জ জানলে সেটা কনফাইন্ড হয়ে বসে থাকবে, তাহলে এর প্রোটনেশন টেন্ডেন্সি কম হবে, এর প্রোটনেশন টেন্ডেন্সি বেটার হবে। এটা স্ট্রঙ্গার বেস, এটা উইকার বেস, এটা স্ট্রঙ্গার বেস মানে এর কনজুগেট অ্যাসিড উইল বি উইকার, এটা উইকার বেস মানে এর কনজুগেট অ্যাসিড উইল বি স্ট্রঙ্গার। পিকে ভ্যালুটা তাই বলছে। ওকে, স্পেসিফিক্যালি এই জায়গাটা থেকে আরেকটা কম্পাউন্ডকে আমরা থিওরিটিক্যালি জেনারেট করতে পারি, যেটার নাম হচ্ছে গুয়ানিডিন। এই জায়গায় মিথাইল নেই, এখানে NH2 আছে। এবার ওই একই লজিকে এখানে তিনখানা নাইট্রোজেন আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তুমি 2 আর 3 নম্বরে প্রোটনেশন করলে তারপর রেজোনেন্স স্টেবিলাইজেশন পাবে না, উল্টে এই কার্বনের একটা মাইনাস আই এফেক্ট এক্সপিরিয়েন্স করতে হবে। কিন্তু যদি এই নাইট্রোজেনটায় 1 নম্বর নাইট্রোজেনটায় প্রোটনেট করো, তাহলে তুমি 3খানা ক্যানোনিক্যাল পাবে, রেজোনেন্স ক্যানোনিক্যালের সংখ্যা বেড়ে গেল, এবং তিনটেই ইকুইভ্যালেন্ট। তাহলে গুয়ানিডিন শুড বি লাইক এক্সেপশনালি বেসিক, এবং তার কনজুগেট অ্যাসিড শুড বি উইকার দেন দ্যাট অফ ইথানামিডিন, এবং ঠিক তাই হচ্ছে। দেখো এর পিকে ভ্যালু হচ্ছে 13.6, এর পিকে ভ্যালু হচ্ছে 12.4। তার মানে উইকার অ্যাসিড, conjugate acid of guanidine is weaker acid than the conjugate acid of ethanamidine. তো তাহলে এখানে রেজোনেন্স স্টেবিলাইজেশন আরো বেশি এফেক্টিভ, এর বেসিটি আরো বেশি। তুমি এখানেও ফ্রি বেসে রেজোনেন্স স্ট্রাকচার রাখতে পারো, বাট দেন এগেইন দেয়ার উইল বি চার্জ সেপারেশন, এন্ড রেজোনেন্স ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট হিয়ার,
but resonance is absolutely vital for the conjugate acid. What about say urea? The closely analogous structure urea যেখানে এখানে NH নেই, এখানটায় অক্সিজেন আছে। আনডাউটেডলি নাইট্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ হলেও নাইট্রোজেনের উপর প্রোটনেশন করলে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন তুমি পাবে না। ইউরিয়া যদি বেস হিসেবে কাজ করে তাহলে তাকে অক্সিজেনের উপরই প্রোটনেট করতে হবে। বাট লুক এট দ্য ডিফারেন্স, দ্য কনজুগেট অ্যাসিড ইজ লাইক 13.6 pKa, এর কনজুগেট অ্যাসিড হচ্ছে 0.1. So air conjugate acid is like 10 to the power 13 times stronger acid compared to the conjugate acid of guanidine. Bronsted-Lowry concept অনুযায়ী তাহলে আমরা বলতে পারি urea is 10 to the power 13 times less basic compared to guanidine. এটা কেন? এটা বুঝতে গেলে আমাদেরকে কিন্তু ওই ফ্রি বেসে অর্থাৎ ইউরিয়াতে রেজোনেন্স দেখতে হবে এবং ইউরিয়ার কনজুগেট অ্যাসিডে রেজোনেন্স দেখতে হবে। যেটা ইউরিয়াতে দেখো রেজোনেন্স আমরা দেখিয়েছি, আর ইউরিয়ার কনজুগেট অ্যাসিডে আমরা রেজোনেন্সটাও দেখিয়েছি। এখানে যে রেজোনেন্সটা হচ্ছে এটা খেয়াল করে দেখো, রেজোনেন্সটা হচ্ছে কথাটা আবার তো ক্যাজুয়ালি বলা হলো, কারণ রেজোনেন্সটা অ্যাকচুয়ালি হয় না, বাট ওকে, ইট ইজ হোয়াট ইট ইজ। তো এখানে OH এর মাথায় প্লাস চার্জ আছে, হুইচ ইজ নট সো গুড। এখানে গুয়ানিডিনটা খেয়াল করো, গুয়ানিডিনে সবসময় নাইট্রোজেনের উপর প্লাস চার্জ হচ্ছে, এখানে অক্সিজেনের উপর প্লাস চার্জ আসছে। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, সো দিস ইজ কাইন্ড অফ আনকমফোর্টেবল। ফ্রি বেসে গুয়ানিডিনের ক্ষেত্রে নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ আসছে, আবার আরেকটা নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আসছে। আর ইউরিয়ার ক্ষেত্রে যদি আমরা ফ্রি বেসের রেজোনেন্স স্ট্রাকচার আঁকি তাহলে নাইট্রোজেনের উপর পজিটিভ চার্জ আসছে, হুইচ ইজ ক্লোজলি সিমিলার, বাট অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আসছে, এখানে নাইট্রোজেনের উপর নেগেটিভ চার্জ আসছে। সো দ্যাট মাস্ট বি দ্য বেটার ওয়ান, কারণ অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে যে কারণে তুমি বলছো যে কনজুগেট অ্যাসিড অফ ইউরিয়াতে রেজোনেন্স স্ট্রাকচারটা খানিকটা কম্প্রোমাইজড হয়েছে, রেজোনেন্সটা খানিকটা কম্প্রোমাইজড হয়েছে, কারণ মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন সর্ট অফ প্লাস চার্জ হ্যান্ডেল করতে বাধ্য হচ্ছে কম্পেয়ার টু গুয়ানিডিন অর অ্যামিডিন, যেখানে লেস ইলেকট্রোনেগেটিভ নাইট্রোজেন প্লাস চার্জটা হ্যান্ডেল করে। ইউরিয়া ফ্রি বেসে ওই একই কারণে, অক্সিজেন যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ, তাই ফ্রি বেসে অক্সিজেন মাইনাস নিয়ে মোর দ্যান হ্যাপি কম্পেয়ার টু নাইট্রোজেন, যদিও এখানে চার্জ সেপারেশন হয়েছে এবং দিস মাস্ট বি দি মোর কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, বাট এদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ওভারঅল স্ট্রাকচার কিন্তু একটু একটু হলেও বেশি হবে। in comparison to what? In comparison to molecules like this, যেখানে এদের contribution towards overall structure is very very low, সেখানে এর কন্ট্রিবিউশন কিন্তু একটু হলেও বেশি হবে, কারণ অক্সিজেনের মাথায় মাইনাস চার্জ আছে। নট টু সে যে এরা মেজর কন্ট্রিবিউটার হবে, এটা মেজর কন্ট্রিবিউটার, এটা মেজর কন্ট্রিবিউটার, বাট এদের কন্ট্রিবিউশন ইজ লাইক লিটল বিট হায়ার কম্পেয়ার টু দ্য কন্ট্রিবিউশন হিয়ার। অ্যান্ড ইফ দিস ওয়ার টু বি সো, তাহলে এই ফ্রি বেসে রেজোনেন্স যদি মোর এফেক্টিভ হয় আর কনজুগেট অ্যাসিডটাকে যদি অত বেশি রেজোনেন্স দিয়ে স্টেবিলাইজ করতে না পারে, তার কারণ অক্সিজেনের উপর প্লাস চার্জ চলে আসছে, তাহলে আমরা এটা বলতেই পারি যে ইউরিয়ার বেসিসিটি কম্প্রোমাইজড হবে। হ্যাঁ, এটা হয়তো আমাদের কাছে একটা ভীষণ আনএক্সপেক্টেড ভ্যালু, বাট যে ভ্যালুটা পেয়েছি আমরা সেটাকে তো এক্সপ্লেন করতে হবে। তাহলে আমরা সেই জিনিসটাকে এখানে লিখেছি। তিনটে কনজুগেট বেসকে দেখো, তিনটে কনজুগেট অ্যাসিডকে দেখো, কনজুগেট অ্যাসিডের এখানে অক্সিজেনের উপর প্লাস চার্জ আছে, এখানে নাইট্রোজেনের উপর আছে, দিস আর বেটার, এটা খারাপ, দিস আর লাইক বেটার। আর যখন আমরা বেসিক স্পিসিসটাকে আমরা আমরা ইউরিয়া, গুয়ানিডিন এবং অ্যামিডিন তাদের ফ্রি বেসটাকে দেখছি, তখন এখানে নাইট্রোজেনের উপর মাইনাস চার্জ আসছে, এখানে নাইট্রোজেনের উপর মাইনাস চার্জ আসছে, এখানে অক্সিজেনের উপর মাইনাস চার্জ আসছে। সো দিস মাস্ট বি বেটার। ইটস আ সিম্পল ম্যাটার যে এই অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ, ও ইলেকট্রন পেয়ারটা প্রোটনেশনের জন্য দিতে চায় না, দিস নাইট্রোজেন্স আর লেস ইলেকট্রোনেগেটিভ, তো এরা দিতে চায়, তাহলে দিস আর এক্সপেক্টেড টু বি মোর বেসিক কম্পেয়ার টু ইউরিয়া। ওকে, এবং ইউরিয়ার এটার আরেকটা মলিকিউল সর্ট অফ ইউরিয়া টাইপের মতোই দেখতে, এনএন ডাইমিথাইল অ্যাসিটামাইড। ইফ ইউ ক্যারি আউট দি অ্যাসিড বেস অ্যানালিসিস, তাহলে এরও তুমি পিকে দেখবে যে এরও কিন্তু কনজুগেট অ্যাসিডের পিকে ইজ ভেরি লো, তার মানে এটাও অ্যাসিডিটি হিসেবে এটা অ্যাসিড হিসেবে খুবই বাজে, খুব উইক অ্যাসিড, খুবই উইক অ্যাসিড, এবং সরি খুবই উইক অ্যাসিড, এবং ইউরিয়ার মতোই তার বেসিসিটি শো করছে। বারবার বারবার ভুল বলছি, এটার কনজুগেট অ্যাসিডটা খুবই স্ট্রং অ্যাসিড, এটা খুবই উইক বেস, এবং ইউরিয়ার মতোই বেসিসিটিটা শো করছে। তো ইউরিয়াকেও তো তুমি একটা অ্যামাইড ডেরিভেটিভ হিসেবেই ভাবতে পারো, এখানেও তুমি এটাকে একটা অ্যামাইড ডেরিভেটিভ হিসেবেই ভাবছো। তো অ্যামাইডের বেসিসিটি কিন্তু খুব একটা ভালো হয় না, দ্যাট ইজ বিকজ অ্যামাইডের নিজস্ব রেজোনেন্স স্টেবিলাইজেশন রয়েছে অ্যামাইড ফর্মে, এবং যখন তুমি প্রোটনেশন করছো তখন অক্সিজেনের উপর প্লাস চার্জ চলে আসছে, তাহলে
খুব কাছাকাছি স্ট্রাকচার হওয়া সত্ত্বেও একটা ছোট্ট ডিফারেন্সের জন্য গুয়ানিডিন, ইথানামিডিন এবং ইউরিয়ার মধ্যে একটা বেসিক হিউজ তফাৎ আছে। আমরা অলরেডি এস্টাবলিশ করেছি গুয়ানিডিন মোর বেসিক দেন ইথানামিডিন, কারণ গুয়ানিডিনের কনজুগেট বেসে 3খানা ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল আসে, ইথানামিডিনের ক্ষেত্রে মাত্র 2টো আসে। তাহলে আমাদের বেসিসিটি স্ট্রেন্থটা এরকমই হবে যে ইউরিয়া সব থেকে কম বেসিক, তারপর অ্যাসিটামিডিন, তারপর গুয়ানিডিন। এরা মোটামুটি কাছাকাছি আছে, এই বহু দূরে আছে। এর সাথে এর বেসিসিটির সাথে এদের বেসিসিটির কোনো তুলনাই হয় না। এই প্রশ্নটা অনেকবার দিয়েছে এবং এটা লিখতে গেলে অনেকটা কথা লিখতে হবে, অতএব তুমি একটা বাড়িতে গুছিয়ে লিখে প্র্যাকটিস করে রাখবে, যাতে মিনিট 3-4-এর মধ্যে তুমি পুরো জিনিসটা নামিয়ে দিতে পারো। সেখানে রেজোনেন্স স্ট্রাকচার সবকটা হয়তো আঁকার দরকার নেই, কিন্তু কয়েকটা রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে হবে, ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টটা হাইলাইট করতে হবে, কনজুগেট অ্যাসিডের রেজোনেন্সটা হাইলাইট করতে হবে এবং বেসের রেজোনেন্সটা হাইলাইট করতে হবে, এবং অক্সিজেন থাকলে কি হচ্ছে, নাইট্রোজেন থাকলে কি হচ্ছে, এই জিনিসটা ভালো করে বুঝিয়ে বলতে হবে। আচ্ছা, আমরা দেখলাম অ্যাসিটামিডিনের ক্ষেত্রে অ্যাসিডিটি যথেষ্ট বেশি, কনজুগেট অ্যাসিড বেসিটি যথেষ্ট বেশি, কনজুগেট অ্যাসিডটা ভেরি উইক। তো এই যে ফ্র্যাগমেন্টটা এন ডাবল বন্ডেড সি বন্ড এন, তো সেই জিনিস তো এখানেও আছে, পিরিমিডিনের ক্ষেত্রেও আছে। এটা একটা রিং স্ট্রাকচার, পিরিমিডিনের ক্ষেত্রে এন ডাবল বন্ডেড সি বন্ড এন। তাহলে এর বেসিসিটিও ওই রকমই হওয়া উচিত, এটাও এর মতো হাইলি বেসিক হওয়া উচিত। কিন্তু দেখো এর কনজুগেট অ্যাসিডের পিকে হচ্ছে 1.3 আর এটা হচ্ছে 12.4। তার মানে এটা লাইক 10 to the power 10 times stronger acid, which means this one is 10 to the power 10 times weaker base. এটা কেন? এটা হচ্ছে বেসিক্যালি রিং স্ট্রাকচারের জন্য। এখানে যে রেজোনেন্সটা তুমি স্বচ্ছন্দে করতে পারছো কনজুগেট অ্যাসিডে, এখানে তুমি সেটা করতে পারবে না। তুমি রিং স্ট্রাকচারটা আঁকলেই বুঝতে পারবে। ধরো আমি প্রথমে এটাকে অ্যাসিটামিডিনকে ফেলে ছড়িয়ে এঁকেছি, অ্যাসিটামিডিনের কনজুগেট অ্যাসিডকে এঁকেছি। তাহলে এখানে NH2 প্লাস আছে, কার্বন sp2 হাইব্রিডাইজ, একটা পি অরবিটাল আছে। এখানে যে NH2 গ্রুপটা আছে, এই NH2 গ্রুপটা sp2 হাইব্রিডাইজ এবং এর নাইট্রোজেনের উপরে লোন পেয়ারটা রয়েছে, যেটা ও এখানে ডিলোকালাইজ করতে পারে। অর্থাৎ এখানে এই পাই বন্ডিং নেটওয়ার্কের মধ্যে ও নিজের ইলেকট্রনটাকে পাঠাতে পারে এবং সেভাবেই ও কনজুগেট অ্যাসিডটাকে স্টেবিলাইজ করে। বাট পিরিমিডিনের ক্ষেত্রে এই যে এনটা, যেটা থেকে তুমি রেজোনেন্স এক্সপেক্ট করছিলে, তার হাইব্রিডাইজেশন sp2 হলেও পি অরবিটালে কিন্তু তার লোন পেয়ারটা নেই। তার পি অরবিটালটা ইনফ্যাক্ট এই পাই বন্ডটা করতে সে খরচা করে ফেলেছে, এবং যে অরবিটালটাতে লোন পেয়ার রেখেছে সেটা বেসিক্যালি sp2 এবং সেটা সিগমা প্লেনে আছে, হুইচ মিনস এই অরবিটালটা আর এই অরবিটালটা এরা একে অপরের সঙ্গে অর্থোগোনাল। যদি অর্থোগোনাল হয় তাহলে এই ধরনের ডিলোকালাইজেশন আমরা এক্সপেক্ট করছি না, এবং কনজুগেট বেসটার কনজুগেট অ্যাসিডকে স্টেবিলাইজেশন সেটাও আমরা এক্সপেক্ট করছি না। তার মানে এর কনজুগেট অ্যাসিড ইজ ইনফ্যাক্ট রেজোনেন্স স্টেবিলাইজড। অন দি আদার হ্যান্ড এর কনজুগেট অ্যাসিড রেজোনেন্স স্টেবিলাইজ তো নয়ই, এই দুটো নাইট্রোজেন ইকুইভ্যালেন্ট, তুমি যে কোনো দিকেই প্রোটনেট করতে পারো। যদি এর মাথায় প্লাস চার্জ জানো, NH প্লাস চার্জ জানো, তাহলে এই নাইট্রোজেন তো কোনোভাবে ওকে স্টেবিলাইজ করতে পারছেই না, উল্টে মাইনাস আই এফেক্ট শো করছে। তো সেটাই দেখানো হয়েছে, তুমি এখানটাতে রেজোনেন্স স্টেবিলাইজেশন পাবে, তুমি এই নাইট্রোজেনটাকে প্রোটনেট করেছো, তাহলে এই নাইট্রোজেন যদি এখানে রেজোনেন্স স্ট্রাকচার আঁকতে যায়, তাহলে বুঝতে পারছো কি অবস্থা হয়েছে। এখানে রিং এর ভেতরে একটা নাইট্রোজেনের পাশে দুখানা ডাবল বন্ড চলে এসছে, এইদিকে একটা ডাবল বন্ড, এইদিকে একটা ডাবল বন্ড, সো দ্যাট লুকস ভেরি অড অ্যান্ড দ্য জিওমেট্রি ডাজ নট পারমিট। তো এই রেজোনেন্স স্টেবিলাইজেশন সম্ভব নয়। অতএব এই ফ্র্যাগমেন্টটা থাকলেই, এই এন ডাবল বন্ডেড সি বন্ডেন এই ফ্র্যাগমেন্টটা থাকলেই যে বেসিসিটি হু করে বেড়ে যাবে তা নয়। আমাদের দেখতে হবে যে পাশের নাইট্রোজেনের লোন পেয়ারটা কোন অরবিটালে আছে, এমন অরবিটালে কি আছে যেখানে রেজোনেন্সটা পসিবল। যদি সেটা হয় তাহলে কোনো অসুবিধা নেই, যদি তা না হয় তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। আরেকটা ইন্টারেস্টিং এক্সাম্পল বেসিসিটি, NN ডাইমিথাইল অ্যানিলিন, বেনজো কুইনিউক্লিডিন আর কুইনিউক্লিডিন। কুইনিউক্লিডিন দেখে তোমার মনে হচ্ছে এগুলো কি? এগুলো কিছুই না, এটা বেসিক্যালি একটা ব্রিজ কম্পাউন্ড। এখানটায় এই কার্বনটা আর এই নাইট্রোজেনের মাঝখানে একটা CH2CH2 ব্রিজ আছে, একটা ডাইমিথিলিন ব্রিজ আছে। এখানে তার পাশে একটা বেনজো ফিউশন করা আছে, এখানে কোনো বেনজিন নেগেটিভ কিছু নেই। ঠিক এগুলো দেখো, কনজুগেট অ্যাসিড 5.2, 7.8, 10.6। তার মানে এদিক থেকে এদিকে কনজুগেট অ্যাসিডের অ্যাসিডিটি কমছে, বেসিটি বাড়ছে। তো এইটা এইটা আর এইটার মধ্যে ব্যাখ্যা তো খুব ইজি হবে, কারণ এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন। তো অ্যারোমেটিক অ্যামিন যদি হয়তো নাইট্রোজেনের লোন পেয়ে তো ডিলোকালাইজ হয়ে বসে আছে, তাহলে ডোনেশন করতে চাইবে না। আর এর তো কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশনের গল্প নেই, তাহলে ডিলোকালাইজ করে দেবে, তাহলে তো ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। উল্টো দিক থেকে দেখতে গেলে এর ফ্রি বেসে রেজোনেন্স আছে, স্টেবিলাইজেশন আছে, যখন প্রোটনেশন করে দেবে রেজোনেন্স হারিয়ে যাবে। আর যখন এটাকে দেখছো এর ফ্রি বেসে কোনো রেজোনেন্সের কোনো গল্প নেই, এখানটায় NH প্লাস করলে 3খানা sp3 হাইব্রিডাইজ কার্বন, তাদের প্লাস আই এফেক্ট দেখাবে,
এখানে যদি প্রোটনেশন করো তাহলে এখানে sp2 হাইব্রিডাইজ কার্বন আছে, তাহলে সে ক্লাস্টার্সকে ইন্টেন্সিফাই করবে, সো অন অ্যান্ড সো ফোর্থ, এগুলো আমরা জানি। এইটা মাঝামাঝি জায়গায় পড়ে যাচ্ছে, এটা কেন? আর এটা তো তোমার অ্যারোমেটিসিটি, এটা তো তোমার অ্যারোমেটিক রিং এর সাথে তো কনজুগেশন আসা উচিত ছিল, তাই না? এই নাইট্রোজেনটা কনজুগেশন আসা উচিত ছিল, এরকম কনজুগেশন আসা উচিত ছিল, তার মানে এর তো বেসিক্যালি অ্যারোমেটিক অ্যামিনের মতো বেসিসিটি হওয়ার কথা ছিল, কিন্তু তার তুলনায় তো অনেকখানি বেশি বেসিক হয়েছে। তার কারণ হচ্ছে এই নাইট্রোজেনের লোন পেয়ার ইজ ইনফ্যাক্ট নট ডিলোকালাইজড ইনটু দিস বেঞ্জিন রিং অ্যাট অল, আনলাইক এনএন ডাইমিথাইল অ্যানিলিন যেখানে এই ডিলোকালাইজেশনটা হাইলি এফেক্টিভ। কেন ডিলোকালাইজেশন হয় না কেন? অরবিটাল ওভারল্যাপ মেলে না বলে। অরবিটাল যদি ওভারল্যাপ ঠিক মতো না করতে পারে তাহলে ডিলোকালাইজেশন কি করে হবে? ঠিক যেরকম এই জায়গাটাতে আমরা দেখেছি যে এই নাইট্রোজেনের লোন পেয়ারটা যে অরবিটালে আছে হুইচ ইজ sp2 হাইব্রিড অরবিটাল, সেটা এইখানকার p অরবিটালের সঙ্গে অর্থোগোনাল এন্ড দেয়ারফর ক্যান নট ডিলোকালাইজ ইটসেলফ ইনটু দিস পাই নেটওয়ার্ক। এখানেও ঠিক তাই হবে। বেঞ্জিন রিং এর যে পাই নেটওয়ার্ক আর তার সাথে এই নাইট্রোজেনটার, এই sp3 হাইব্রিডাইজ নাইট্রোজেনটার লোন পেয়ারটা যেখানে আছে সেটা হচ্ছে sp3 হাইব্রিড অরবিটালে। লুক অ্যাট ইট, খেয়াল করে দেখো, এরা অলমোস্ট অর্থোগোনাল। প্যারালাল বা অ্যাটলিস্ট নিয়ারলি প্যারালাল যদি না হয় তাহলে কনজুগেশন তো হতে পারে না, এবং সেই জন্য স্টেবিলাইজেশন দিতে পারছে না। নাইট্রোজেনের লোন পেয়ার কনজুগেট অ্যাসিডকে তুমি যদি এখানটায় তুমি যদি এখানে প্রোটনেশন করো তাহলে যে কনজুগেট অ্যাসিডটা তৈরি হবে সেখানে কোনো অসুবিধে নেই, এই লোন পেয়ারটা অনেক বেশি অ্যাভেলেবেল আছে টুয়ার্ডস প্রোটনেশন কম্পেয়ার টু এই লোন পেয়ার যেটা নাকি ফুললি ডিলোকালাইজড হয়ে বসে আছে। এবার তোমাকে এই প্রশ্নটার উত্তর দিতে হবে যে বেঞ্জো কুইনিউক্লিডিন আর কুইনিউক্লিডিন এই দুটোর মধ্যে এইটা মোর বেশি কেন? দুটো স্ট্রাকচার তো একই রকম দেখবে। এটার একটা সিম্পলিফাইড উত্তর হয়, সেটা হচ্ছে কনজুগেট অ্যাসিডগুলো দেখো, এখানে সব sp3 হাইব্রিডাইজ প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, এখানে কিন্তু ডিলোকালাইজেশন হচ্ছে না, এটা তো ঠিকই, কিন্তু পাশের কার্বনটা যে sp2 সেটা তো অস্বীকার করা যাবে না, তাহলে তার মাইনাস আই এফেক্ট আছে, এই ফিনাইল লিঙ্কটার একটা মাইনাস আই এফেক্ট আছে, এখানে ফিনাইল রিং এর মাইনাস আই মাইনাস আর দুটো এফেক্ট আছে, এখানে ফিনাইল রিং এর মাইনাস আই এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট নেই, আর এখানে কোনো ফিনাইল রিংই নেই, তাহলে এটা সবচেয়ে বেশি বেসিক। তারপরে এইটা, এটা নয়, মানে এইগুলো লিখতে তো ভুল হয়ে যাচ্ছে, এটা সবচেয়ে বেশি বেসিক, তারপরে এইটা, তারপরে এইটা। তার মানে রেজোন্যান্স পাশে একটা ডাবল বন্ডেড সিস্টেম আছে আর তোমার অ্যাটমটার উপরে লোন পেয়ার আছে, এটা দেখে তুমি যদি সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নাও যে রেজোন্যান্স হবেই হবে এবং রেজোন্যান্স হলে লোন পেয়ারের অ্যাভেলেবিলিটি কমে যাবে এবং বেসিকলি কম্প্রোমাইজড হবে, সেটা কিন্তু ঠিক না। তোমাকে থ্রি ডাইমেনশনাল ডায়াগ্রামটার কথা ভাবতে হবে, হাইব্রিডেশনের কথা ভাবতে হবে এবং কোন অরবিটালে লোন পেয়ারটি রয়েছে সেটি ডিসাইড করতে হবে। যদি সেই অরবিটাল বেঞ্জিন রিং এর উপরে ডিলোকালাইজ না হতে পারে তাহলে তোমার বেসিসিটি কম্প্রোমাইজড হবে না। হ্যাঁ, বেসিসিটি নর্মালি এটার তুলনায় এটা লেস বেসিক আনডাউটেডলি, কিন্তু দ্যাট ইজ নট বিকজ অফ মাইনাস আর এফেক্ট বাট বিকজ অফ দি মাইনাস আই এফেক্ট। আচ্ছা, এবার চলে এসো আরেকটা অন্য কনসেপ্টে, রেজোনেন্স কনসেপ্টই, কিন্তু এটা আমরা এবার বেসিক দিকে বেরিয়ে এসেছি, এবার আমরা অ্যাসিডিটির দিকে চলে এসেছি। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে স্কোয়ারিক অ্যাসিড। তো স্কোয়ারিক অ্যাসিডের আমরা জানি যে কনজুগেট বেসের স্টেবিলাইজেশন দেখে আমরা মোটামুটি ডিসিশন নিই, কনজুগেট বেসকে প্রোটোনেট করা যদি ডিফিকাল্ট হয় তাহলে সেটা স্ট্রঙ্গার অ্যাসিড, কনজুগেট বেসকে যদি খুব ইজিলি প্রোটোনেট করা যায় তাহলে সেটা উইকার অ্যাসিড। এই কম্পাউন্ডের নাম স্কোয়ারিক অ্যাসিড। এই স্কোয়ারিক অ্যাসিডের দুটো পিকে থাকে, একটা পিকে ভ্যালু হচ্ছে, দুটো ওইচ গ্রুপ আছে, তো দুটো পিকে, একটা হচ্ছে 1.54, একটা 3.48, তার মানে নর্মাল কার্বক্সিলিক অ্যাসিডের থেকেও অনেকটা তার কিন্তু পিকে ভ্যালু লোয়ার। তো এটা কেন হচ্ছে? এটার জন্য অনেক রিজন আছে, তার মধ্যে একটা দুটো রিজন আমরা আলোচনা করব। একটা হলো যে স্কোয়ারিক অ্যাসিডে একটা ডাইপোলার রিপালশন আছে এইরকম, এই ডাইপোলার রিপালশনটা যদি অ্যানায়ন তৈরি হয় তাহলে খানিকটা কমে যাবে, তার কারণ অ্যানায়নটা কনজুগেট বেসটা রিজনাল স্টেবিলাইজেশন দেবে, তারপর এখানে তখন আর সি ডাবল বন্ডেড থাকবে না, তখন সেটা ও মাইনাস হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি, সো অন সো ফোর্থ। তো আমরা স্কোয়ারিক অ্যাসিডকে যখন ফার্স্ট ডিপ্রোটেশনটা করেছি তখন কনজুগেট বেস তৈরি হয়েছে এবং এই কনজুগেট বেসে আমরা দেখতে পাচ্ছি এটা রেজোনেন্স স্টেবিলাইজড জাস্ট লাইক দ্যাট। And if you look carefully, this canonical 1 and canonical 2, they are basically equivalent. কাজেই ডাইপোলার রিপালশন হয়তো খানিকটা টু সাম এক্সটেন্ট রিলিভ করছে, মাথায় মাইনাস চার্জ চলে আসছে, কার্বনিলটা আর ঠিক কার্বনিল এখন আর নেই, এর উপরে খানিকটা নেগেটিভ চার্জ শেয়ার্ড হবে, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য কনজুগেট বেস ইজ এক্সেপশনালি স্টেবিলাইজড ডিউ টু দি ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল। এবং এই যে রেজোনেন্সটা আমরা করলাম, এই ও মাইনাস থেকে কার্বনিলের উপরে ডিলোকালাইজ করলাম ভায়া এ ভিনাইল গ্রুপ, this is kind of similar to carboxylated resonance stabilization. Carboxylated খেয়াল করে দেখো ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল থাকে,
আর এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাও ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল। এখানে বেসিক্যালি তুমি এই ও মাইনাস আর কার্বনিলের মাঝখানে একটা ভিনাইল ইউনিট ঢুকিয়ে দিয়েছো, যার ফলে রেজোন্যান্সটা এক্সটেন্ডেড হয়েছে বাট ইকুইভ্যালেন্সি বজায় রেখেছে। কাজেই এই ধরনের ফাংশনাল গ্রুপকে আমরা বলতে পারি, এটা যদি কার্বক্সিলেট হয় তাহলে এটাকে আমরা বলতে পারি ভিনাইলগাস কার্বক্সিলেট। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড যদি খুব স্ট্রং অ্যাসিড হয়, মানে অর্গানিক স্ট্যান্ডার্ডে, তাহলে এটাও কিন্তু স্ট্রং অ্যাসিড হওয়ার কথা। কারণ এটা তোমার দেখে মনে হতে পারে যে এটা তো অ্যালকোহল, অ্যালকোহলের অ্যাসিডিটি তো কার্বক্সিলিক অ্যাসিডের থেকে অনেক কম হয়, কিন্তু অ্যালকোহল হলেও এটার পাশে একটা ডাবল বন্ড আছে, ইনল লাইক স্ট্রাকচার আছে, এবং এই ইনল স্ট্রাকচারটা ইজ অ্যাকচুয়ালি কনজুগেটেড উইথ অ্যানাদার কার্বনিল। therefore this is not a alcohol, not even an enol, it is in fact a carboxylic acid in disguise. অতএব এর রেজোন্যান্স স্টেবিলাইজেশন কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে তুলনা করতে হবে, এবং কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে তুলনা করে আমরা দেখছি যে পিকে এগুলো অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের অনেক কাছে, 5-এর কাছাকাছি, ইনফ্যাক্ট ইভেন মোর অ্যাসিডিক দ্যান কার্বক্সিলিক অ্যাসিড। এই যে গল্পটা আমরা বললাম যে একটা ও মাইনাস আর একটা কার্বন, তারা পাশাপাশি যখন আছে তখন তারা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু তাদের দুজনের মাঝখানে একটা ভিনাইল ইউনিট দিয়ে যদি সেটাকে আমরা ভিনাইলগাস কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট করি, এই কনসেপ্টটাকে বলা হয় ভিনাইলজি কনসেপ্ট বা প্রিন্সিপাল অফ ভিনাইলজি। অর্থাৎ দুটো ইন্টারাক্টিং সেন্টার, তার মাঝখানে তুমি যত ইচ্ছে ডাবল বন্ড বসাও, এখানে তুমি দুটো না বসিয়ে এখানে এখানে একটা ডাবল বন্ড না বসিয়ে দুটো, তিনটে, চারটে কনজুগেটেড ডাবল বন্ড বসাতে পারতে, তাতে কিন্তু রেজোন্যান্সটা কম্প্রোমাইজ হতো না, রেজোন্যান্সটা ঠিকই হতো, এই সেন্টারটা আর এই সেন্টারটার মধ্যে রেজোন্যান্সটা কিন্তু ঠিকই হতো, কমিউনিকেশনটা বজায়ই থাকতো। এখানে একটা ডাবল বন্ড না বসিয়ে দুটো, তিনটে, চারটে বসালেও কিছু যায় আসে। তো এরকম যদি করো, যদি এরকম তোমার সিস্টেম থাকে, তাহলে কমিউনিকেশন বজায় থাকবে, এবং তার জন্য যা যা ম্যানিফেস্টেড প্রপার্টি ম্যানিফেস্টেড হওয়ার কথা সেগুলো তুমি দেখতে পাবে। যেমন এখানে আনইউজুয়াল আমরা অ্যাসিডিটি দেখতে পাচ্ছি। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ভিনাইল ইউনিট হুইচ ইজ কমিউনিকেটিং বিটুইন দিস সেন্টার অ্যান্ড দ্যাট সেন্টার। দেয়ারফর যদি তুমি এদেরকে সব রিমুভ করে দাও, এবং রিমুভ করে যদি ও মাইনাস আর সি ডাবল বন্ডেড ওর কার্বন এই দুটোকে জুড়ে দাও, তাহলে দ্যাটস বেসিক্যালি আ কার্বক্সিলেট। দেয়ারফর উই ক্যান সে দ্যাট দিস ইজ আ ভিনাইলগাস কার্বক্সিলিক অ্যাসিড। বাট উই হ্যাভ টু এক্সপ্লেন যে এই পিকেটা এত কম কেন, হোয়াই ইজ ইট সো লো। সেটার জন্য আবার কিন্তু আমাদের একটা অন্য কনসেপ্ট চলে আসবে, সেটা নট টোটালি আননোন টু আস, বাট ইটস অ্যাকচুয়ালি আ কনসেপ্ট অফ অ্যারোম্যাটিসিটি। যদি তুমি সেকেন্ড পিকেটা দেখো, মানে যদি ওটাকে ডিপ্রোটনেট করে দাও, তাহলে অ্যাকচুয়ালি ডাইঅ্যানায়ন তৈরি হয়েছে, দেয়ার শুড বি লাইক রিপালশন, এবং রিপালশন হওয়ার জন্য প্রথম পিকেটা লোয়ার, যেখানে একটা মনোয়ায়ন তৈরি হয়, সেকেন্ড পিকেটা ইজ আ লিটল বিট হায়ার, সেখানে মাইনাস চার্জ এসছে, সেখানে ডাইঅ্যানায়ন তৈরি হয়েছে, দেয়ার ইজ আ লিটল বিট অফ রিপালশন। বাট if you can draw the resonance structures, then you will see there are 4 canonicals which are equivalent. তারপর resonance stabilization is very effective. ডায়ানায়নের মধ্যে রিপালশন আছে, তাহলে অ্যাসিডিটি একটু কম হবে, কিন্তু অ্যাসিডিটি অতটাও কমবে না যতটা তুমি ডায়ানায়ন রিপালশনের বেসিসে এক্সপেক্ট করছো, বিকজ চারখানা ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল চলে এসেছে। অ্যান্ড সেকেন্ডলি, তুমি এই কার্বনিলগুলোর থেকে যদি নেগেটিভ চার্জকে বার করে দাও, অর্থাৎ যদি পোলারাইজেশন, গ্রাউন্ড স্টেট পোলারাইজেশনটা খেয়াল করো কার্বনিলের, তাহলে একটা অদ্ভুত ক্যানোনিক্যাল পাওয়া যাচ্ছে। অবভিয়াসলি দিস লুকস রিয়েলি ব্যাড, কারণ এখানে চারখানা মাইনাস চার্জ আর দুখানা প্লাস চার্জ আছে, বাট বিয়ার উইথ মি ফর আ লিটল বিট। এই যে সেন্ট্রাল 4 মেম্বার রিংটা আছে, এখানে কিন্তু অ্যারোম্যাটিসিটি ডেভেলপ করে গেছে, বিকজ দিস ইজ সাইক্লোবিউটাডাইন ডাইক্যাটায়ন, চারটে সেন্টার, দুটো পাই ইলেকট্রন, ডিলোকালাইজ তার উপরে, সো দ্যাটস বেসিক্যালি অ্যারোম্যাটিক সিস্টেম। তো লোকে বলে, বা এক্সপেরিমেন্টাল প্রুফ বা থিওরিটিক্যাল ক্যালকুলেশন এটাও প্রমাণ করেছে যে এই জায়গায় যে অ্যারোম্যাটিক নেচারটা ডেভেলপ করছে, সেটা এই সেকেন্ড ডিপ্রোটনেশনটাকে হেল্প করছে। স্কোয়ারিক অ্যাসিড আনডাউটেডলি ফার্স্ট ডিপ্রোটনেশন উইল বি মাচ মোর ফেভারেবল কম্পেয়ার টু সেকেন্ড ডিপ্রোটনেশন, বিকজ সেকেন্ড ডিপ্রোটনেশনে তোমার ডাইঅ্যানায়ন তৈরি হচ্ছে, তার ইলেকট্রনিক রিপালশনকে অগ্রাহ্য করা যাবে না, কিন্তু সেখানে কয়েকটা স্টেবিলাইজিং ফ্যাক্টরও আছে, যেটা সেকেন্ড ডিপ্রোটনেশনটা যতটা আনফেভারেবল হওয়ার কথা ছিল তার থেকে কম আনফেভারেবল হয়েছে, যেমন ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল এবং ডেভেলপমেন্ট অফ আ অ্যারোম্যাটিক ক্যারেক্টার উইদিন দ্য কোর 4 মেম্বার গ্রুপ। এই প্রিন্সিপাল অফ ভিনাইলজি, এই জিনিসটাকে তুমি আরো একটুখানি এগিয়ে নিয়ে যেতে পারো। যেমন ধরো তুমি বলো ফেনলের পিকে হচ্ছে 9.95, তো এই পিকে ভ্যালুটা ঝপ করে নেমে যাবে যদি তুমি প্যারানাইট্রোফেনল নাও, হুইচ ইজ 7.15, আর যদি তুমি এখানটায় একটা প্যারাহাইড্রক্সি বেঞ্জালডিহাইড নাও, অর্থাৎ এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং সিএইচও, এখানে একটা NO2 গ্রুপ লাগিয়ে দাও। এটাকে এমনিতে তুমি খুব সহজেই ব্যাখ্যা করতে পারো যে সিএইচও এবং NO2 সব হচ্ছে মাইনাস আই মাইনাস আর এফেক্টওয়ালা গ্রুপ, তাহলে এখানে যদি মাইনাস চার্জ আসে তাহলে কনজুগেট বেসগুলোকে ওরা রেজোন্যান্স স্টেবিলাইজেশন অফার করবে, তো পিকে তো নামারই কথা, ঠিকই আছে।
কিন্তু তুমি যদি এই পার্টটাকে একটু হাইলাইট করো, এই যে ব্লু কালার দিয়ে আমি যে পার্টটাকে হাইলাইট করেছি, তাহলে বেসিক্যালি এটা একটা ভিনাইলোগাস কার্বক্সিলিক অ্যাসিড না? এই কার্বনিল কার্বন আর এই অক্সিজেন, তার মাঝখানে আমরা দুখানা ভিনাইল ইউনিট বসিয়েছি। সো রেজোনেন্স স্টেবিলাইজেশন ইজ লাইক জাস্ট লাইক দ্যাট অফ আ কার্বক্সিলিক অ্যাসিড। কোন কার্বক্সিলিক অ্যাসিড? এইটা আর এইটা, এর মাঝখানে যদি এই জিনিসটা না থাকতো তাহলে তুমি এইটা পেতে, হুইচ ইজ ফর্মিক অ্যাসিড, তার পিকে ভ্যালু 3.8। তো এই যদি ফর্মিক অ্যাসিডের ভাইবেরাদার হয়, অর্থাৎ ভিনাইলোগাস অ্যানালগ হয়, তাহলে তার অ্যাসিডিটি ফেনলের অ্যাসিডিটির থেকে একটু বেশি হওয়ার কথা, পিকে ভ্যালু একটু কমই হওয়ার কথা, তো 7.6 আছে। আর যদি তুমি এইটাকে সরাও, এইটাকে হাঁটাও, তাহলে দেখো NO3, এই NO2 আর এই OH, এই দুটোকে যোগ করে দাও, সো দ্যাটস দ্য ভিনাইলোগাস অ্যানালগ অফ নাইট্রিক অ্যাসিড, which is even a stronger acid. এবার তুমি বলতে পারো যে ভিনাইলোগাস অ্যাসিড মানে তাহলে এর পিকে তো -1.4, এর পিকে তো 3.8, এদের কাছাকাছি হওয়ার কথা, এর পিকে এগুলো ফেনলের কাছাকাছি কেন? তার কারণ ভিনাইলোগাস কার্বক্সিলিক অ্যাসিড হলে রেজোনেন্স স্টেবিলাইজেশনটা আমরা দেখতে পাচ্ছি, বাট এট দ্য সেম টাইম এর মাঝখানে তো একটা বেঞ্জিন রিং ঢুকেছে। বেঞ্জিন রিং ইজ কাইন্ড অফ হাইড্রোফোবিক, তাহলে এর কনজুগেট অ্যাসিড ফর্মেট, যেখানে কোনো হাইড্রোফোবিক পার্ট তেমন নেই, নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রেট, তার হাইড্রোফোবিক পার্ট একেবারেই নেই, তার যে সলভেশন ইন অ্যাকুয়াস মিডিয়াম, দ্যাট উড বি লাইক way higher compared to the conjugate acids or conjugate bases derived from these two compounds, para-hydroxybenzaldehyde and para-nitrophenol. And moreover, এখানে তুমি যে কনজুগেট বেসটা পাবে, এখানে যে কনজুগেট বেসটা পাবে, তাদের যে রেজোনেন্স, তারা সব ইকুইভ্যালেন্ট না। রেজোনেন্স স্টেবিলাইজেশন ইজ ওয়ে মোর এফেক্টিভ। এখানে তো আর ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল হচ্ছে না। বাট জাস্ট তোমাকে আমি একটা অন্য ফ্লেভার দেওয়ার চেষ্টা করলাম যে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের প্রেজেন্সে অ্যাসিডিটি বাড়ছে ফেনলের, এটা তো অবভিয়াসলি ট্রু, বাট ইউ ক্যান থিঙ্ক অফ দিস প্রবলেম ইন দ্য লাইট অফ ভিনাইলজি, যে মাঝখানে দুটো ডাবল বন্ড ঢুকিয়েছি ইন দ্য ফর্ম অফ আ বেঞ্জিন রিং, সো দিস ইজ লাইক কাইন্ড অফ লাইক ফর্মিক অ্যাসিড, and therefore it should be definitely much more acidic compared to phenol. আচ্ছা, এরপর চলে এসো আমরা ওই যে প্রবলেমটা দেখেছিলাম যে রেজোনেন্স হলে তো স্টেবিলাইজেশন আসে, তো সেখানে এই অ্যাসিডিটির আমরা একটা প্রবলেম দেখছি। এখানে সাইক্লোহেক্সেন 1,3 ডাইন নিয়েছে আর তার একটা বাইসাইক্লিক অ্যানালগ নিয়েছে। তো সাইক্লোহেক্সেন 1,3 ডাইন দুখানা কার্বনিল আছে, এখানে অনেকগুলো হাইড্রোজেন আছে, এখানে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, এখানে ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন, এখানে একটা টাইপের হাইড্রোজেন। তো অবভিয়াসলি এই হাইড্রোজেনটাকে খাবে, কারণ এই হাইড্রোজেনটাকে খেলে ওই দুটো কার্বনিলের থেকে রেজোনেন্স স্টেবিলাইজেশন এবং ইন্ডাকটিভ এফেক্ট এনজয় করতে পারবে, যেটা অন্য কোনো পজিশন থেকে ডিপ্রোটনেশন হলে সম্ভব নয়। তো আমাদের এই সিস্টেমে যদি আমরা একটা ব্রিজ লাগিয়ে দিই এই কার্বনটা আর এই কার্বনটার মাঝখানে, তাহলে তখন কিন্তু এর অ্যাসিডিটি লোপ পাবে, এর অ্যাসিডিটি আর থাকবে না। কেন থাকবে না? তার কারণ সিম্পল ব্যাপার, তুমি এই বেঞ্জোকুইনিক্লিডিনের যে সিস্টেমটা দেখেছিলে, এই নাইট্রোজেনের উপরে লোন পেয়ারটা যে পি অরবিটাল, যে sp3 হাইব্রিড অরবিটালে আছে, সেটা কোনোভাবেই এর সাথে প্যারালাল হতে পারে না বেঞ্জিন রিংয়ের পি অরবিটালের সাথে, এবং কোনোভাবেই ডিলোকালাইজেশন পসিবল না। এখানেও সেটা একই গল্প। এই কার্বনটা sp3 হাইব্রিডাইজ, তাহলে লোন পেয়ারটাকে ধরে রেখেছে একটা sp3 হাইব্রিড অরবিটালে, তার পাশে কার্বনিলের যে পাই নেটওয়ার্ক, যেখানে ডিলোকালাইজেশন করার কথা তুমি ভাবছিলে, তার যে পি অরবিটাল, সেই কার্বনিলের উপরে থাকা পি অরবিটাল এবং এই sp3 হোল্ডিং দ্য লোন পেয়ার, তার যে পি অরবিটাল, তার সেই অরবিটাল, এদের মধ্যে এরা অর্থোগোনাল, অলমোস্ট অর্থোগোনাল, এদের মধ্যে কোনো ওভারল্যাপই হয় না। সেই জন্য আমি বেঞ্জোকুইনিক্লিডিনের স্ট্রাকচারটা এখানে এঁকেছি। এখানে মোটেও সেই প্রবলেমটা নেই। এটা বেসিক্যালি একটা পি অরবিটালে আছে, যে পি অরবিটালটা অলমোস্ট প্যারালাল টু আইদার অফ দিস টু পি অরবিটালস, অ্যান্ড এখানেও ডিলোকালাইজেশন হতে পারে, এখানেও ডিলোকালাইজেশন হতে পারে, এখানে কিন্তু হতে পারে না, সিম্পলি বিকজ তুমি এখানে অরবিটালের ওভারল্যাপ করতে পারছো না। এটা অনেক সময় ব্রিডস রুল দিয়ে ব্যাখ্যা করে, বলে যে তুমি যদি রেজোনেন্স করো তাহলে এরকম রেজোনেন্স স্ট্রাকচার হবে, এইখানটায় ডাবল বন্ড, এইখানে ও মাইনাস, এইখানে যে 6 মেম্বার রিংটা আছে এই কার্বনটা sp3 হলে ঠিক আছে, কিন্তু ডাবল বন্ড যখন করেছো তার মানে বেসিক্যালি ইউ আর ডিমান্ডিং যে sp2 হাইব্রিডাইজেশন এখানটায় তুমি চাইছো, sp2 হাইব্রিডাইজেশনে ট্রাইগোনাল প্ল্যানার সিস্টেম হতে হয়, এই সিস্টেমটা, এই কার্বনটা কখনোই ট্রাইগোনাল প্ল্যানার হতে পারবে না। এটাকে বলে ব্রেডস রুল, যে স্মল ব্রিজ যখন আছে তখন ব্রিজ হেডে sp2 হাইব্রিডাইজেশন অ্যালাউ করে না। সেটা দিয়ে ব্যাখ্যা করলে হবে তোমার লেভেলে, বাট ইনহেরেন্ট যে কারণটা বা ইন্ট্রিনজিক কারণটা, সেই কারণটা হচ্ছে যে অরবিটালটা ওভারল্যাপ করতে গেলে প্যারালাল হতে হবে। যে অরবিটালে লোন পেয়ার আছে আর যে অরবিটাল ইলেকট্রনটাকে সাপোজিটলি অ্যাকসেপ্ট করবে, তারা যদি প্যারালাল না হয়, অলমোস্ট অর্থোগোনাল হয়, তো কিসের ওভারল্যাপ হবে? কোনোভাবেই ওভারল্যাপ সম্ভব না, যেরকম আমরা বেঞ্জোকুইনিক্লিডিনের ক্ষেত্রে দেখেছি। ওকে, এবার ফাইনালি রেজোনেন্সের ফাইনাল যে জায়গাটা, সেটা হচ্ছে যদি তুমি রেজোনেন্স কোনোভাবে হ্যাম্পার করে দাও, যেমন তুমি এখানটা হ্যাম্পার করছো অরবিটাল ওভারল্যাপের ল্যাকিং এর জন্য,
সেটা যদি স্টেরিক কারণে উঠে আসে। তো এক্সাম্পল দেখো, অ্যানিলিন আর এনএন ডাইমিথাইল অ্যানিলিন, তুমি বলতে পারো এনএন ডাইমিথাইল অ্যানিলিন স্লাইটলি মোর বেসিক, কারণ তার কনজুগেট অ্যাসিডটা হচ্ছে উইকার। হ্যাঁ, সেটা হওয়ারই কথা, দুটোই অ্যারোমেটিক অ্যামিন, দুটোরই নাইট্রোজেনের লোন পেয়ার রিং এর ভেতর ঢুকছে, সব ঠিক আছে। কিন্তু এখানটায় যখন তুমি প্লাস চার্জ জানবে NH3 প্লাস করে, তখন আর এখানটায় যদি আনো যে NMe2H প্লাস করে, তাহলে তার যখন প্লাস চার্জ আসবে, তো দুটো মিথাইল গ্রুপ এখানে আছে অ্যাডিশনাল, এখানে দুটো হাইড্রোজেন আছে, মিথাইলের প্লাস আই এফেক্ট একে খানিকটা হলেও স্টেবিলাইজ করে। বেশ ভালো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু দুজনের আনডাউটেডলি দুজনের মধ্যে বেসিসিটি খুবই মিল আছে, হয়তো একটা 10 অর্ডারের ডিফারেন্স আছে। বাট যদি তুমি এই অ্যানিলিনের মধ্যে তিনখানা নাইট্রো গ্রুপ 246 পজিশনে বসিয়ে দাও, এবং এই সেই একই রকম ভাবে এনএন ডাইমিথাইল অ্যানিলিনের ক্ষেত্রেও 246 পজিশনে তিনটে নাইট্রো গ্রুপ বসিয়ে দাও, তো নাইট্রো গ্রুপ কি করবে? ফার্স্ট অফ অল নাইট্রো গ্রুপ তো প্রচন্ডভাবে ইলেকট্রন টেনে নেবে, এটার থেকে এটার বেসিসিটি অনেকখানি কমে যাবে, কিন্তু এদের যে বেসিসিটি যেহেতু সিমিলার ছিল, তাহলে আমরা এক্সপেক্ট করতে পারি যে এদের বেসিসিটিও মোটামুটি সিমিলার থাকবে, which is not what is observed is, যদি তুমি NH2 রাখো, তাহলে সেটা লাইক 40,000 টাইমস লেস বেসিক দেন এইটা। এটা কি হলো? তার মানে এখানে তিনটে নাইট্রো গ্রুপের এফেক্ট, বেস স্ট্রেংথকে কমিয়ে দেওয়ার এফেক্ট ওয়ে মোর কম্পেয়ার টু এখানকার তিনটে নাইট্রো। তো কি হচ্ছে এখানে? নাইট্রো কিভাবে কমে? বেসিসিটি রেজোনেন্সের থ্রু দিয়ে, -I/-R এফেক্ট। যদি অর্থ প্যারা পজিশনে থাকে তাহলে -R এফেক্ট দেখাবে, অর্থতে ভালো স্ট্রং -I এফেক্ট দেখাবে, প্যারাতে হয়তো একটু উইক দেখাবে। তো তার জন্য তো নাইট্রোর যে পুরো সিস্টেমটা, সেটাকে বেঞ্জিন রিং এর সঙ্গে প্লেনে থাকতে হবে, অর্থাৎ এই নাইট্রোজেনের উপরে যে পি অরবিটালটা আছে আর এই যে পি অরবিটালটা আছে, এই দুটো পি অরবিটালকে প্যারালাল হতে হবে। সেটা যদি না হয়, নাইট্রো যদি বেঞ্জিন রিং থেকে আউট অফ প্লেন চলে যায়, তাহলে এই কনজুগেশন হ্যাম্পার্ড হবে। যদি কনজুগেশন হ্যাম্পার্ড হয়, তাহলে নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি, নাইট্রো যতটা দেখানো উচিত ততটা দেখাতে পারবে না, তাহলে তার যে বেস স্ট্রেংথ কমিয়ে দেওয়ার যে এফেক্ট, বেস উইকেনিং এফেক্ট, সেটা কম্প্রোমাইজড হবে, অর্থাৎ বেসিসিটি নাইট্রোর ইন্ট্রোডাকশনের ফলে যতটা কমে যাওয়ার কথা ছিল ততটা কিন্তু কমবে না। এবং এক্স্যাক্টলি সেটাই হচ্ছে এখানে। তুমি যখন এটাকে NH2 নিয়েছো, তখন এখানে স্টেরিক হিন্ড্রেন্স তেমন কিছু নেই, তার ফলে এই তো প্যারাতে আছে, কোনো অসুবিধা নেই, সব প্ল্যানার উইথ দ্য বেঞ্জিন রিং। তাহলে প্রচন্ডভাবে মাইনাসের এফেক্ট শো করছে। কিন্তু যখন তুমি NN ডাইমিথাইল অ্যানালগটা নিয়েছো, এখানে হাইড্রোজেনের জায়গায় মিথাইল নেওয়ার সাইজ অনেকটা বেড়ে যাওয়া, দুদিকেই সাইজ বেড়েছে, এবং অর্থ নাইট্রোগুলোর সঙ্গে এর ঝামেলা হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে। তাহলে হয় এই নাইট্রোরা আউট অফ প্লেন চলে যাচ্ছে, আর তা না হলে এই NMe2 গ্রুপটা আউট অফ প্লেন চলে যাচ্ছে। এই নাইট্রোজেন, এই NH2 গ্রুপটা বরঞ্চ এই ধরনের ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং করে এই NH2টা পুরো ইন প্লেন রয়েছে, এবং এই নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার, সেটা কমপ্লিটলি ডিলোকালাইজড ওভার দিস সিস্টেম, because the nitrogen is holding this into the nitro groups are holding this NH2 onto the plane. অন দি আদার হ্যান্ড, এখানে স্টেরিক হিন্ড্রেন্স হওয়ার জন্য এই NMe2 গ্রুপটা, আমরা এখানে বলেছিলাম যে নাইট্রো যদি আউট অফ প্লেন চলে যায়, তাহলে তার মাইনাসের এফেক্ট দেখাতে পারবে না। ইন দ্য সেম টোকেন, আমরা যদি NMe2টাকে আউট অফ প্লেন ঘুরিয়ে দিই, তাহলে NMe2 নাইট্রোজেনের লোন পেয়ার যে অরবিটালে আছে, সেটা তখন আর পি অরবিটাল অফ দ্য বেঞ্জিন রিং এর সঙ্গে প্যারালাল থাকলো না, এইটার সাথে এই অরবিটালের কোনো কনজুগেশন হওয়া সম্ভব নয়। তার মানে এসেনশিয়ালি এই NMe2টা বেঞ্জিন রিং এর সঙ্গে কোনো রেজোনেন্স ইন্টারাকশনে পার্টিসিপেট করছে না, বা বেয়ার মিনিমাম রেজোনেন্স ইন্টারাকশনে পার্টিসিপেট করছে। ও অবভিয়াসলি ফিল করছে, এই নাইট্রোগুলোর প্রেজেন্সকে ফিল করছে, কারণ -I এফেক্ট তো ডেফিনেটলি কাজ করছে, সেটা সিগমা বন্ডের থ্রু দিয়ে কাজ করে। কিন্তু এই নাইট্রোর -R এফেক্টকে এক্সপিরিয়েন্স করতে গেলে সবার আগে এই বেঞ্জিন রিং এর সঙ্গে NMe2 কে প্ল্যানার হতে হবে। তাহলে হয় নাইট্রো আউট অফ প্লেন হবে, তা নাহলে NMe2 আউট অফ প্লেন হবে। প্রবাবলি এখানে দুটো NO2 আছে, তাহলে দুটো NO2 মিলে ধাক্কা মেরে এই NMe2 কে আউট অফ প্লেন করে দেবে। তো যদি NMe2 কে আউট অফ প্লেন করে দেয়, তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার বেঞ্জিন রিং এর মধ্যে ডিলোকালাইজড হবে না, it will be like more available to protonation, and it will be more basic compared to a situation যেখানে নাইট্রোজেনের উপরের যে পি অরবিটালটা, সেটা পারফেক্টলি ইন সিঙ্ক রয়েছে with the benzene ring pi network, and consequently it is experiencing the full -I/-R effect of the three nitro groups, যেটা আমাদের NH2 ক্ষেত্রে হচ্ছে। তাহলে অবভিয়াসলি আমাদের এখানে আমরা এটা বলতেই পারি যে এই সিস্টেমের নাইট্রোজেনের লোন পেয়ার ইজ লাইক এক্সটেন্সিভলি ডিলোকালাইজড ওভার দিস রিং, বাট এটা মোটেও অতখানি ডিলোকালাইজ নয়, বিকজ অফ স্টেরিক হিন্ড্রেন্স। NMe2 ঘুরে গেছে, পি অরবিটাল সরে গেছে, and you have lost your conjugation with the benzene ring. As a result, the nitrogen lone pair is much more available to protonation, and it is 40,000 times, this one is 40,000 times more basic than that one. Okay,
দ্য সেম থিং ইউ উইল সি হিয়ার। দেখো ফেনল আর নাইট্রোফেনল, তুমি একটু আগেই বললে যে প্যারা পজিশনে নাইট্রো দিলে অ্যাসিডিটি বেড়ে যায়, তো অ্যাসিডিটি বেড়েছে 9.98 থেকে 7.14 হয়েছে, নাইট্রো টানছে, ইলেকট্রন টানছে, কোনো অসুবিধা নেই। তো এইবার তুমি এই 3 আর 5 পজিশনে দুটো মিথাইল বসিয়েছো, মিথাইল বসালে দেখো অ্যাসিডিটি একটু হলেও কম্প্রোমাইজড হয়েছে, কারণ মিথাইলের প্লাস আই এফেক্ট আছে, তার ফলে এখানে ও মাইনাস হয়ে যখন নেগেটিভ চার্জ এই রিংয়ের ভেতরে ঘুরবে, মিথাইল তাকে একটু ডিস্টেবিলাইজ করবে, সো অন অ্যান্ড সো ফোর্থ, তাহলে অ্যাসিডিটি একটু হলেও কমেছে, এখনো অবধি কোনো সারপ্রাইজ নেই। তো সেই একই সাবস্টিটিউশন যদি তুমি এর জন্য করো না 3 আর 5 পজিশনে, তো তাহলে এর যেরকম একটুখানি অ্যাসিডিটি বেড়েছে, তাহলে এখানে তো তোমার তোমার তো এই এই দুটোতে, এই দুটো মিথাইলের জন্য তাহলে অ্যাসিডিটি এখান থেকে এটা যতখানি অ্যাসিডিটি বেড়েছে এখানে অ্যাসিডিটি তাহলে বাড়ারই কথা, ততটাই বাড়ার কথা। নাইট্রো এসেছে, অ্যাসিডিটি বাড়বে। তো কম্পেয়ার করো কতটা বেড়েছে অ্যাসিডিটি। অ্যাসিডিটি যে বেড়েছে এটা তো দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাসিডিটি কি বেড়েছে? অ্যাসিডিটি কি বেড়েছে? হ্যাঁ, 10.18 থেকে 8.25 হয়েছে, তার মানে অ্যাসিডিটি তো পিকে তো নেমেছে, তাহলে অ্যাসিডিটি বেড়েছে, এখানেও পিকে নেমেছে, অ্যাসিডিটি বেড়েছে। ডিফারেন্সটা কত? দুটো মিথাইল আনার ফলে এখানে, সরি, একটা নাইট্রো আনার ফলে তোমার পিকে ভ্যালু ড্রপ করে গেছে 7.14, আর এই কম্পাউন্ডে যেখানে নাকি ডাইমিথাইল গ্রুপ ছিল, দুটো মিথাইল গ্রুপ ছিল দুটো বেঞ্জিনের দুটো পজিশনে, তার মাঝখানে নাইট্রো আনার ফলে পিকে নেমেছে, অ্যাসিডিটি বেড়েছে, কিন্তু অ্যাসিডিটি এখানে যতটা বেড়েছে এখানে অলমোস্ট 3 ইউনিট পিকে চেঞ্জ হয়েছে, এখানে অনলি 2 ইউনিট পিকে চেঞ্জ হয়েছে। তার মানে ফিনলের প্যারা পজিশনে নাইট্রো যদি আনি তাহলে তার অ্যাসিডিটি বাড়ছে অনেকটা বেশি, আর 3,5 ডাইমিথাইল ফেনলের 4 পজিশনে যদি নাইট্রো আনি তাহলে তার অ্যাসিডিটি বাড়ছে, কিন্তু অতটা বাড়ছে না। তাহলে আমি বলতে বাধ্য যে এই নাইট্রো যতটা অ্যাসিডিটিকে বাড়াতে পারে এই নাইট্রো ততটা অ্যাসিডিটিকে বাড়াতে পারে না। এই নাইট্রো যতটা এর কনজুগেট বেসকে স্টেবিলাইজ করতে পারে এই নাইট্রো ততটা এর কনজুগেট বেসকে স্টেবিলাইজ করতে পারে না। কেন পারে না? নাইট্রো কিভাবে স্টেবিলাইজ করে কনজুগেট বেসকে? মাইনাস আই মাইনাস আর, মাইনাস আই তো কোনোভাবেই চেঞ্জ হবে না, কিন্তু মাইনাস আর তো চেঞ্জ হয়ে যাবে। তুমি এখানে যদি হাইড্রোজেন রাখো তাহলে নাইট্রো হ্যাপিলি ইন প্লেন, তুমি এখানে দুখানা মিথাইল দিয়ে দাও, নাইট্রো স্টেরিক হিন্ড্রেন্স হচ্ছে প্লেনে থাকতে গিয়ে, তো আউট অফ প্লেন ঘুরে যাচ্ছে না। যেই আউট অফ প্লেন ঘুরে যাবে তখন এই ও মাইনাস, ওই কনজুগেট বেসটা যখন আমি আঁকবো এখান থেকে ও মাইনাস করে, তখন তার সঙ্গে এই নাইট্রোর কমিউনিকেশন কম্প্রোমাইজড হবে। সেই সেই কমিউনিকেশন এখানে মোটেও কম্প্রোমাইজ নয়, এখানে সুন্দর রেজোনেন্স আছে এবং কনজুগেট বেসকে তুমি স্টেবিলাইজ করে দিতে পারো। তাহলে এই কনজুগেট বেসের প্রোটনেশন টেন্ডেন্সি অনেক কম, এর বেসিসিটি অনেক কম, কনজুগেট এর যে অ্যাসিডিটি সেটা অনেক বেশি অ্যাসিডিক হবে, এবং অ্যাকচুয়ালি ফেনল থেকে নাইট্রো দিলে অ্যাসিডিটি অনেকখানি বাড়বে। কিন্তু এখানে ফেনলিক কম্পাউন্ডটা থেকে যদি আমি নাইট্রো দিই তাহলে নাইট্রো যতটা মাইনাস আর এফেক্ট দেখানোর কথা ছিল নাইট্রো মোটেও সেটা দেখাতে পারছে না, তার থেকে অনেকটা কম দেখাচ্ছে। তার কারণ কি? মাইনাস আর এফেক্ট দেখাতে গেলে আগে তো প্যারালাল হতে হবে, পি অরবিটালগুলোকে প্যারালাল হতে হবে। নাইট্রো স্টেরিক হিন্ড্রেন্সের জন্য ঘুরে গেছে, তাহলে নাইট্রোর উপরে যে পি অরবিটালটা ওই ইলেকট্রনটাকে নেওয়ার জন্য রেডি হয়ে বসেছিল সে এখন আর ওভারল্যাপই করতে পারছে না অলমোস্ট। তাহলে নাইট্রো অ্যাসিডিফাইং এফেক্ট দেখাচ্ছে, তার মাইনাস আই এফেক্ট হ্যান ত্যান এসব তো রয়েছে, এবং টু সাম এক্সটেন্ট রেজোনেন্সও হয়তো কিছুটা হবে, কারণ আমরা এখানে হয়তো একটা এক্সট্রিম সিচুয়েশন লিখেছি যেখানে এটা পুরোপুরি পারপেন্ডিকুলার হয়ে গেছে, মেবি পুরোপুরি পারপেন্ডিকুলার নয়, যেটা জিওমেট্রি অপটিমাইজেশন করলে কম্পিউটেশনাল কেমিস্ট্রা তোমায় বলতে পারবে যে এটা সত্যি পুরোপুরি পারপেন্ডিকুলার কিনা। কিন্তু এখানে আনডাউটেডলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে রেজোনেন্সটা কম্প্রোমাইজ হয়েছে, তো এই কম্প্রোমাইজ রেজোনেন্স নিয়ে ও চলতে চাইবে না, এবং এর অ্যাসিডিফাইং এফেক্টটা এই নাইট্রোটার অনেক বেশি, এই নাইট্রোটার রিলেটিভলি কম, তার ফলে এই জায়গায় যতখানি তুমি পিকে ড্রপ দেখতে পাবে এই ডাইমিথাইলেটেড কম্পাউন্ডটার ক্ষেত্রে পিকে ড্রপটা কিন্তু কম হবে। অ্যাসিডিটি দু জায়গাতেই বাড়ছে, একটাতে বেশি বাড়ছে, একটাতে কম বাড়ছে। সো আমরা এই লাস্টের যে দুটো এক্সাম্পল দেখলাম সেখানে আমরা রেজোন্যান্সের লস দেখলাম ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স, এটাকে বলা হয় স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স। স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স, তাহলে রেজোন্যান্স যদি কোনো কারণে হ্যাম্পার্ড হয়, অরবিটাল অ্যালাইনমেন্ট না ঠিকঠাক না থাকার জন্য, বা স্টেরিক হিন্ড্রেন্স যদি সেখানে চলে আসে, তাহলে রেজোন্যান্স হ্যাম্পার্ড হলে বেসিসিটির ওপর তার এফেক্ট, অ্যাসিডিটির ওপর তার এফেক্ট, যা এক্সপেক্টেড তার থেকে কমপ্লিটলি অন্যরকম হবে, এবং আমাদের রেজাল্টসগুলো, যে সো কল্ড অ্যানোমেলাস রেজাল্টসগুলো আমরা পাবো। কিন্তু সেগুলোকেও যদি আমরা একটু কেয়ারফুল থাকি আমরা তাহলে মলিকুলার স্ট্রাকচার থেকে ডিটারমিন করে নিতে পারি যে কেন ওই সো কল্ড অ্যানোমেলাস রেজাল্টসগুলো আসছে।
Listen to these lectures very carefully. Acid base reactions যেরকম আমি তোমাদেরকে বলেছি, it will be very important for your further progress in organic chemistry, particularly mechanistic organic chemistry of polar reactions. I hope that you have understood this lecture and enjoyed it as well. I thank you for your patience, and I will see you in the next one.